আসসালামু আলাইকুম। রুই মাছের দ্বিতীয় ক্লাসে তোমাকে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমাদের পড়া অল্প, প্র্যাকটিক্যাল পার্টটা বেশি। রুই মাছ থেকে তোমাদের 3টা প্র্যাকটিক্যাল আছে। আমি কিন্তু প্রথম ক্লাসে তোমাদেরকে রক্ত সংবহনতন্ত্র, ধমনীতন্ত্র, শিরাতন্ত্র পর্যন্ত পড়িয়ে ফেলেছিলাম। আজকে আমরা পড়বো শ্বসনতন্ত্র, মানে ফুলকা নিয়ে, এবং ওদের যে পটকা বা বায়ুথলি থাকে সেটা নিয়ে, তারপর প্রজনন তন্ত্র নিয়ে। পড়াটা বেশি দীর্ঘ হবে না। কিন্তু আমাদের ওই যে রুই মাছ, তুমি জানো যে গতদিন যে রুই মাছটা নিয়ে আসছিলাম, আমরা অপেক্ষায় ছিলাম যে সেটা আসলে ব্যবচ্ছেদ করব। আজকে সেই ব্যবচ্ছেদের দিন। তো আমরা তোমাদের বইতে যে প্র্যাকটিক্যাল গুলো আছে সেগুলো আসলে সরাসরি তোমাদের দেখাই দিব একটু পরেই। মাছটা ফ্রিজে থাকায় বরফটা এখনো পুরোপুরি ছাড়ে নাই, আমি এটাকে পানিতে ভিজাই রাখছি। ওই দিন 10 মিনিটস আমরা মাছের ব্যবচ্ছেদে চলে যাব। এই ফাঁকে আমরা আসলে পড়া শুরু করে দিতে চাই। যেহেতু আজকে প্র্যাকটিক্যালও আমরা করব, একটু সময় লেগে যেতে পারে, আশা করি তোমরা সহযোগিতা করবা। তবে 2 ঘন্টার বেশি সময় কোনোভাবেই লাগবে না, ক্লাস এবং প্র্যাকটিক্যাল অংশ মিলে। তাহলে আমরা সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলেছিলাম রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, যেখান থেকে হার্টের ছবি আঁকা বলো, মুক্ত বদ্ধ রক্ত সংবহন তন্ত্র নিয়ে তুলনা, মানুষের সাথে রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের তুলনা, এগুলা কিন্তু প্রচুর আসে। আমি বলেছি ধমনীতন্ত্র, শিরাতন্ত্র অপেক্ষাকৃত কঠিন, সিকিউতে আসে না, কিন্তু আমরা মেডিকেলের জন্য বা পরবর্তী সময়ের জন্য অবশ্যই ভালো করে পড়ে রাখবো। আমরা পড়িয়ে দিয়েছি, আজকে সেটা প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাকে সব ঠিকঠাক মতো শুনতে দেখতে পাচ্ছ? তাহলে এখন তোমাদের কাজ কি বলো? এখন তোমাদের কাজ হচ্ছে সবাইকে শেয়ার এবং মেনশন করা, এবং লাইভটা সবার কাছে পৌঁছে দেওয়া। কারণ আমি ক্লাসে প্রচন্ড এফোর্ট দিচ্ছি ক্লাসটা ভালো মতো নেওয়ার জন্য, তোমাকে সুন্দর করে সব জিনিসগুলো দেখানোর জন্য। হ্যাঁ, এই তো। আর কাটাকুটির যন্ত্রপাতি সব নিয়ে আসছি, শুরু হবে একটু পরেই। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে চাচ্ছি। ইন দ্য মিন টাইম তোমাদের প্রাথমিক কাজটা করে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসে জয়েন করে ফেলো। যারা প্রথম ক্লাসটা করো নাই, ওরিড হওয়ার কিচ্ছু নাই, জাস্ট এটা শেষ করে নিবা। 2 ক্লাসে রুই মাছকে তুমি এটা ভাজা ভাজা বললেও ভুল হবে, এটা মানে চূড়ান্ত রান্না করে ফেলবা, সব পড়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। চলো আমরা পড়া শুরু করি। শ্বসনতন্ত্র, শ্বসনের ব্যাপারটা তুমি বুঝো। শ্বসনকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা অন্তঃশ্বসন, একটা হচ্ছে বহিঃশ্বসন। অন্তঃশ্বসন মানে হচ্ছে তুমি শুনছো যে আমরা অক্সিজেন আমাদের কোষে প্রবেশ করে, এই অক্সিজেন দিয়ে গ্লুকোজ বা অন্যান্য খাদ্যদ্রব্য সেগুলো জারিত হয়, ফাইনালি এটিপি তৈরি হয়, রাইট? এইটাকে আমরা বলি অন্তঃশ্বসন। আবার আরেক ধরনের শ্বসন আছে, মানে যেটা বাইরে থেকে আমি বাতাস নিচ্ছি, আমার ফুসফুসে বাতাস ঢুকতেছে, আবার ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইডটা বাইরে বেরিয়ে যাচ্ছে। শ্বসনের এই পার্টটুকুকে আমরা বলি বহিঃশ্বসন। বুঝতে পেরেছ? রুই মাছের ক্ষেত্রে তো ফুসফুস নাই, ওদের আছে ফুলকা। সো ফুসফুসের কাজটা এখানে ফুলকা করে আর কি। সো রুই মাছের এইখানে বেসিক্যালি আমরা বহিঃশ্বসন সম্পর্কে পড়বো। অন্তঃশ্বসনে কিভাবে এটিপি তৈরি হয় সেটা আমাদের জুলজিতে আলোচনা নাই, এটা বোটানি নবম অধ্যায়ে আলোচনা আছে, সেটা নিয়েও কিন্তু আমাদের ক্লাস আছে ইউটিউব চ্যানেলে, তোমরা চাইলে চেক আউট করতে পারো উদ্ভিদ শারীরিক তত্ত্বের। এনিওয়ে, চলো আমরা তাহলে এখানে চলে আসি। এখানে যে কথাগুলো বলেছে বহিঃশ্বসন, অন্তঃশ্বসন, এইটা আমাদের ক্লিয়ার। এবার রুই মাছের ফুলকা রিলেটেড কিছু তথ্য আমি গত ক্লাসে দিয়েছিলাম, যাদের মনে আছে গ্রেট, আর মনে না থাকলে আবার একটু মনে করে নাও। কি কি তথ্য? রুই মাছের ফুলকা কয়টি? প্রথম প্রশ্ন হচ্ছে তোমার রুই মাছের ফুলকা কয়টি? এই দেখো, এগুলা বিচ্ছিন্ন ভাবে বইয়ে লেখা, আমরা খালি ভুলে যাই। তাহলে রুই মাছের ফুলকা তুমি বলবা 4 জোড়া, ঠিক আছে? কয় জোড়া? 4 জোড়া, আমরা দেখাবো। তারপরে আসবে রুই মাছের ফুলকা প্রকোষ্ঠ কয়টি? রুই মাছের ফুলকা প্রকোষ্ঠ আবার কি ভাই? এই যে এইটা হচ্ছে একটা প্রকোষ্ঠ, কানকর কানকর পাটটা তুলে ফেললে যে গর্তটা তৈরি হবে, এটা একটা প্রকোষ্ঠ। ওই পাশ দিয়ে আরেকটা প্রকোষ্ঠ। তাহলে রুই মাছের ফুলকা প্রকোষ্ঠ হচ্ছে কয়টা? 2টা বা 1 জোড়া। এইখানে থাকে হচ্ছে কিছু ফুলকা ছিদ্র। প্রকোষ্ঠ আর ছিদ্র এক জিনিস না। ফুলকা ছিদ্র কতগুলো? ফুলকা ছিদ্র হচ্ছে 5 জোড়ায়, দেখো লেখা আছে গিল স্লিট। কয় জোড়া? 5 জোড়া। ফুলকা ছিদ্র শিখলাম কত? 5 জোড়া। আশা করি বুঝতে পারছো লেখা। আরেকটা বাকি রইলো, সেটা হচ্ছে ফুলকা আর্চ। ফুলকা আর্চ, এই যে নিচের এই পার্টটা আমি ফুলকা থেকে দেখাবো ফুলকা আর্চ আসলে কোনটা। এই যে এইখানে যে এই পার্টটা হচ্ছে ফুলকা আর্চ। আমি যদি কালো রঙে দেখাই, নীল রঙে দেখাই তোমাকে, এইটুকু হচ্ছে ফুলকা আর্চ ফুলকাতে, ঠিক আছে? মানে গোড়ার পার্টটা। আচ্ছা, ফুলকা থেকে দেখাবো। এরকম ফুলকা আর্চ কয়টা থাকে? ফুলকা আর্চ থাকে হচ্ছে 5টি। এইখানে যদিও তোমার এই বইতে লেখা, এই ফুলকা আর্চ নিয়ে একটু ডাউট আছে আসলে। বেসিক্যালি আমাদের ফুলকা আর্চ আমাদের এই বইতে লেখা 4টি, আবার মাজেদা ম্যাডামের বইতে লেখা 5টি। এখন কাহিনী হচ্ছে এই 4টির কথা লেখা হচ্ছে ব্যবহারিক পার্টে, যেটা স্যারদের চোখে পড়ার সম্ভাবনা কম, কিন্তু মাজেদা ম্যাডামের বইতে মূল অংশে 5টি লেখা আছে। সো ফুলকা আর্চ, এটা তুমি 5টির দিকে যাইতে পারো। এই বইতে 4টি লেখা, মাজেদা ম্যাডামের বইতে 5টি লেখা। নর্মালি আমরা আজমল স্যারের বইটাকেই প্রধান ধরে নেই, কিন্তু এই বইয়ের মানে ব্যবহারিক অংশে লেখা যে ফুলকা আর্চ 4টি, বুঝছো? তো আমরা আসলে 5টিকেই সঠিক উত্তর ধরে আগাবো, বাকিটা দেখা যাক।
ওকে ভাইয়া, খুব ভালো আছি। চলো আমরা পড়ায় যাই। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা আঁকতে হবে, ঠিক আছে? কত স্টার? এটাকে 3 স্টার দিব। রক্ত সংবহন যন্ত্র ছিল 5 স্টার বা 6 স্টার, এটা হচ্ছে 3 স্টার, তবু আমরা আঁকবো। এটা হচ্ছে রুই মাছের এক পাশের একটা ফুলকা। এই আস্ত ফুলকাটার নাম কি জানো? এটাকে আমরা বলি হলো ব্রাঙ্ক। অলরেডি তোমরা সবাই শিখে ফেলেছো, ব্রাঙ্ক মানে ফুলকা, তাই না? কারণ ব্রাঙ্কিয়াল ধমনী, ফুলকায় যাচ্ছে এমন ধমনী, তাই না? তাহলে এটাকে আমরা বলতেছি হলো ব্রাঙ্ক। খেয়াল করো, হলো শব্দটা, হলোর সাথে কি হোল শব্দের একটা মিল আছে না? হোল মানে সম্পূর্ণ বা আস্ত, হলো মানে হচ্ছে আস্ত। তাহলে হলো ব্রাঙ্ক মানে হচ্ছে আস্ত একটা ফুলকা, বুঝা গেল? হলো ব্রাঙ্ক বলতে বুঝবো এই সম্পূর্ণ ফুলকাটা। এবার যদি আমি তোমাকে বলি যে না, এই ফুলকাটাকে আমি অর্ধেক করে ফেলবো, এই বরাবর আমি অর্ধেক করতে পারি না, তাহলে দুই পাশে দুইটা অংশ তৈরি হলো না? এই এক একটা অংশকে আমরা বলি হচ্ছে হেমি ব্রাঙ্ক। হেমি মানে অর্ধেক। তোমার মস্তিষ্কের দুইটা অংশ আছে সেরেব্রামের, বুঝছো? এগুলাকে আমরা বলি সেরেব্রাল হেমিস্ফিয়ার। হেমি মানেই অর্ধেক, তো এগুলাকে আমরা বলবো হেমি ব্রাঙ্ক। আবার কেউ কেউ এই হেমি ব্রাঙ্ককে বলে হচ্ছে ডেমি ব্রাঙ্ক। হেমি বা ডেমি যাই বলো না কেন, এটা মানে অর্ধেক। তাহলে হেমি ব্রাঙ্ক চিনছো তুমি? এই পাশে একটা হেমি ব্রাঙ্ক, এই পাশে একটা হেমি ব্রাঙ্ক, পুরোটা একসাথে হচ্ছে হলো ব্রাঙ্ক। এটাই হচ্ছে রুই মাছের একটা ফুলকা। এখন এখানে দেখে আসলে চেনা যাচ্ছে না, তাই না? মানে এইখানে দেখে ফুলকার মতো দেখা যাচ্ছে না। খেয়াল করো, এটা আরেকটা ছবি দিছে। এই ফুলকাটাকে পুরোটাকে তুলে আনলে ফুলকার গোড়াটায়, এই যে এইখানটাতে যে আমি যে নীল রং করছি, এই জায়গাটা আসলে এটা 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 হচ্ছে ফুলকা আর্চ। এটা একটু শক্ত শক্ত থাকে। ফুলকা আর্চের নিচে আমি যদি এটা কালো রঙে দেখাই তোমাকে, আমি মাছ থেকে আবার দেখাবো, আগে ছবি থেকে দেখাচ্ছি। কালো রংটা একদমই দেখা যাচ্ছে না, তো ওটাকে অন্য রংটা নেই, এই যে সাদা রং দেখাচ্ছি। দেখো এইখানে কিছু কাটার মতো জিনিস থাকে সাদা রঙে যে দেখাচ্ছি, এইটাকে বলি ফুলকা রেকার। এগুলা দিয়ে রুই মাছ সবকিছু ছেঁকে খায়। তাহলে এই যে আর্চের পরেই থাকে ফুলকা রেকার, এইগুলো হচ্ছে তোমার সেই ফুলকা রেকার, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার ফুলকা রেকার, ময়ের মতো অনেকটা বা কাটার মতো ছোট ছোট, এগুলা দিয়ে ওরা ছেঁকে খায় সবকিছু। গেল এটা। তাহলে আর্চ চিনলাম, ফুলকা রেকার চিনলাম, আর ওর যে ল্যামেলি বা ফুলকা সূত্রগুলো, যে এগুলা কোনটা? এই যে দাগগুলো দেখতেছো, এগুলো হচ্ছে ফুলকা সূত্র, বুঝছো? এগুলো হচ্ছে ফুলকা সূত্র। এই দুইটা ফুলকা সূত্রকে এখানে দেখাইছে আসলে, এবং এই ফুলকা সূত্রের মধ্যে এরকম আরো কিছু দাগ থাকে, এগুলোকে আমরা ফুলকা ল্যামেলি বলি। আর দুইটা ফুলকা সূত্রের মাঝখানে আবার একটা ব্যবধায়ক থাকে, আমি এটাকে কালো রং করতেছি। এটাকে আসলে দেখানো কষ্টকর হবে, খুব সূক্ষ্ম জিনিস। এটাকে আমরা বলতেছি আন্তঃফুলকা ব্যবধায়ক, ঠিক আছে? আর ফুলকার ভেতরে রক্তবাহিকা থাকে, এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, ওদের যাওয়া আসার জন্য এই রাস্তাটা থাকে। এই ছবিটা তোমার কাছে একটু জটিল মনে হতে পারে, বাট এটা আঁকা অতখানি জটিল না। তুমি প্রথম একটা এই যে এই লাভ চিহ্নটাকে ফেলবা, ঠিক আছে? বড় করে ইউ একটা দিয়ে দিবা, আর নিচে একটু ফুলকা রেখার দেখাই দিবা। এরপর দুইটা গোল্লা দিবা, একটাকে নিচেরটাকে বলবা অন্তর্বাহী, উপরটাকে বহির্বাহী, আর উপরে দুইটা যে এরকম শিংয়ের মতো এঁকে দিবা। খুব জটিল কিছু না, ঠিক আছে? প্র্যাকটিস করলেই আঁকা যাবে। তাহলে এটা আমরা সিকিউর জন্য হয়ে গেল। ওকে, তোমরা আজকে এত কম মানুষ কেন রে? আজকে তো আমরা ব্যবহারিক পার্ট পড়বো, আজকের জন্যই তো তোমরা অপেক্ষায় আছো। একটু করে আগে থিওরি পড়াই নিচ্ছি, এরপর সবকিছু দেখাবো মিলায় মিলায়। ফুলকা সম্পর্কে ম্যাক্সিমাম কথা আমরা পড়ে ফেলেছি, এগুলো পড়লে এখন তুমি পুরোপুরি পারবা, ঠিক আছে? রুই মাছের প্রতিটি ফুলকা, ফুলকা আর্টস থাকে নিচের দিকে, এবং ফুলকা ফিলামেন্ট, ওই যে আমরা যেগুলাকে বললাম ফুলকা সূত্র, ওদের ইংরেজি নাম হচ্ছে ফুলকা ফিলামেন্ট বা গিল ফিলামেন্ট। ওকে, ফুলকা আর্চ গুলা অস্থি নির্মিত, মানে শক্তপোক্ত। হ্যাঁ, আচ্ছা দেখাবো তোমাকে। নিচের দিকে ফুলকা রেকার থাকবে। ওকে, ফুলকা ফিলামেন্ট বা ফুলকা ল্যামেলা ধারণ করে। ওকে ফাইন, আমি দেখাবো তোমাকে। হেমি ব্রাঙ্ক, ডেমি ব্রাঙ্ক, অর্ধ ফুলকা বুঝাই ফেলছি। ইন্টার ব্রাঙ্কিয়াল সেপ্টাম বলতে এই আন্তঃফুলকা ব্যবধায়ককে বুঝাচ্ছে, এই যে এটাকে দেখাইলাম তোমাকে, তাই না? ওকে, এবার আসো শ্বসনের কৌশলটা তোমাকে পড়াই দিই। ফুলকা দেখাইতে যাই তোমাকে। শ্বসনের কৌশলটা খুবই ফানি, মানে খুবই ইন্টারেস্টিং এবং ইজি, বুঝছো? কিভাবে হয় শ্বসনটা আমি তোমাকে দেখাই। সবকিছু ঠিকঠাক তো, তাই না? শুনতে পাচ্ছ তো? ওকে, দেখো এটা হচ্ছে রুই মাছের মুখ, আশা করি বুঝতে পারতেছো। ওর মুখে একটা মৌখিক কপাটিকা থাকে। কপাটিকা মানে বুঝতেই পারতেছো, যে দিক দিয়ে খালি যেতে পারবে, বেরোইতে পারবে না। ও কি করে, ওর যখন প্রশ্বাস হয়, প্রশ্বাসের সময় আমরা কি বাতাস নেই না? ও হচ্ছে মুখের কপাটিকা খুলে পানি নেয়। কি নিল বলো? পানি। নীল রঙে লিখলাম। এই পানিতে কি থাকে? অক্সিজেন।
পানির মধ্যে অক্সিজেন দ্রবীভূত থাকে, বুঝছো? তাহলে অক্সিজেন যুক্ত পানি সে মুখে প্রবেশ করাইলো। আচ্ছা, এরপর এটাই তার প্রশ্বাস। তখন সে কি করে, তার ব্রাকিওস্টেগাল পর্দাগুলোকে বন্দি করে রাখে, মানে কানকোর গ্যাপটা থাকে না। কানকোতে ওই যে গ্যাপ হইতে পারে, তো উপরে উঠতে পারে, কানকো উপরে উঠে থাকে না, ঠিক আছে? কানকোটা এরকম বন্ধ থাকে। ওকে, এটা হচ্ছে ওর প্রশ্বাস। এবার নিঃশ্বাসের সময় কি হবে? নিঃশ্বাসের সময় এই পানিটা বের করে দিতে হবে, কিন্তু যেই পথে আসছে সেই পথে তো আর বেরোবে না। নিঃশ্বাসের সময় তার মৌখিক কপাটিকা দেখো বন্ধ হয়ে গেছে, এবং ওর যে মুখের পেশিগুলো আছে ওইগুলা কি করে, চাপ দেয় পানিকে। তো পানির তো বেরোইতে হবে, পানিকে তুমি যে চাপ দাও পানি কোন দিক দিয়ে বেরোবে? এই পথে তো বেরোইতে পারে না কপাটিকা থাকায়। ওরা বের হয় হচ্ছে ফুলকা আর ফাঁক ফোকর দিয়ে, ফুলকার এই ফাঁক ফোকর দিয়ে ও বেরোয় পড়ে, বুঝছো? এবং এখানে যে ব্রাকিওস্টেগাল পর্দা আছে সেটা তখন খুলে যায়। তাহলে আমরা দেখলাম প্রশ্বাসের সময় মৌখিক কপাটিকা খোলা, ব্রাকিওস্টেগাল পর্দা বন্ধ। নিঃশ্বাসের সময় মৌখিক কপাটিকা বন্ধ, ব্রাকিওস্টেগাল পর্দা খোলা, এই দিক দিয়ে পানি বেরোয় যাবে। এখন গ্যাসের আদান প্রদানটা তখনই হয়ে যাবে। এখানে পানিতে যে অক্সিজেন ছিল সেটা ফুলকার যে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, মানে যেই ধমনীটা বেরোয় আসে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে, সেখানে ঢুকে যাবে। আর কার্বন ডাইঅক্সাইড যেটা ছিল এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর কাছে, কালকে ক্লাস করলে বুঝতে পারবা, সেইটা আবার পানিতে চলে আসবে। মানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানটা হয়ে গেল, এবং যেই পানিটা বের হয়ে আসবে সে আসলে কি সমৃদ্ধ? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ পানি বের হয়ে আসবে। এভাবেই রুই মাছের শ্বসনটা সম্পন্ন হয়। এই শ্বসন পদ্ধতি লিখতে দেয় যে রুই মাছের শ্বসন পদ্ধতি লিখো, তখন অবশ্যই মেক শিওর করবা এটাকেও আমরা কি স্টার দিব, 5 স্টারই দিব। তখন অবশ্যই এই ছবিগুলো আঁকবা। এই ছবি আঁকা কোনো জটিল ব্যাপারই না, রুই মাছের মাথা এঁকে ফেলবা তোমার যেরকম হয়, এই যে এরকমই মুখের কপাটিকা দেখাবা, আর এখানে দুই পাশে 4টা 4টা করে ফুলকা দেখাবা, ঠিক আছে? খুব ইজি করে আঁকবা, আচ্ছা জটিল করার কিছু নেই। যারা বুঝো নাই আবার একটু আমার সাথে ফলো করো, ইটস ভেরি ইজি। প্রশ্বাসের সময় আমাদের বাতাস ঢুকে ওর পানি ঢুকবে, পানি ঢুকার জন্য ওর মৌখিক কপাটিকা খুলে যাবে, এই পানিতে অক্সিজেন আছে, ওকে? এই অক্সিজেনটা রুই মাছের রক্তবাহিকায় প্রবেশ করবে, রুই মাছের রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেরোয় আসবে, তাই না? নিঃশ্বাসের সময় মৌখিক কপাটিকা বন্ধ থাকে, ওর মুখের পেশিগুলো চাপ দেয় পানিকে, পানিটা বেরোয় আসার জন্য ব্রাকিওস্টেগাল পর্দা যে থাকে কানকোর সাইডে, সেই পর্দাকে সরিয়ে দেয়। সেই পর্দাকে সরিয়ে দেওয়ার পরে এই পথেই পানিটা বের হয়, এবং এটা ফুলকার মধ্য দিয়ে যায়। ফুলকা তখন কি করে, তার মধ্যে থাকা কার্বন ডাইঅক্সাইডটা দিয়ে দেয় পানিকে, যে আমার পচা কার্বন ডাইঅক্সাইড তুমি নিয়ে যাও, আর তোমার অক্সিজেনটা আমাকে দিয়ে যাও, হয়ে গেল গ্যাস এক্সচেঞ্জ। বুঝতে পেরেছো? আচ্ছা, এই ভেতরে একটা মেকানিজম ঘটে, এটা চলো একটু বুঝাই। এটাকে আমরা বলি কাউন্টার কারেন্ট মেকানিজম। কাউন্টার কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে স্রোত, বুঝছো? আর কাউন্টার মানে হচ্ছে মানে বিপরীত। তো তোমার বইয়ে বাংলা কোর্সে হচ্ছে এটা প্রতিস্রোত, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে কেউ আসিস? আমার মাছটা দরকার, মাছটা একটু এনে দিবি কেউ কষ্ট করে? ওকে, কেউ নাই আমার সাথে, একাই পড়াচ্ছি। ক্লাস বাদ দিয়ে কি মাছ আনতে যাবো কিনা বুঝতেছি না। ওকে, সো কাউন্টার কারেন্ট মানে হচ্ছে প্রতিস্রোত তন্ত্র। তোমার বইতে এইটাই বাংলা কোর্সে। এখন এটা মানে কি, এটা তোমার 2 নাম্বার প্রশ্নে আসবে যে প্রতিস্রোত তন্ত্র বলতে কি বুঝো। দাঁড়াও আমি একটু আমার গ্রুপে লিখি যে আমার মাছটা দরকার, এটা পানিতে ভিজাই রাখা হয়েছে, এটা যেন আমাকে একটু দিয়ে যায়, মাছটা কাটবো এখন। তোমরা বন্ধুদের মেনশন দাও। ওকে, সো প্রতিস্রোত তন্ত্র এটা মানে হচ্ছে, দেখো এইটা ধরো রক্ত, না এটা ধরো পানি, এটা হচ্ছে পানি, ঠিক আছে? যেই পানিতে কি ছিল, অক্সিজেন। আর ফুলকার ভেতরে দেখা যাচ্ছে কিনা, একটু গাঢ় রং নেই তার, এটা মনে করো রক্ত, ঠিক আছে? এই রক্তে ছিল কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো দেখো এই পানিটা, পানি থেকে অক্সিজেন কোথায় চলে যাবে? রক্তে। রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড চলে আসবে পানিতে। এই তো এক্সচেঞ্জটা হয় ফুলকার ভেতরে, তাই না? শ্বসনে আমরা যেটা দেখলাম। তো এই দুইটার গতিপথ কেমন দেখো, পানি যদি এদিক দিয়ে যায়, পানি যদি এই পথে বের হয়, তাহলে রক্তের প্রবাহটা কিভাবে হচ্ছে? রক্তের প্রবাহটা হচ্ছে এই পথে। তাহলে দুইটা বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে না, পানি এবং রক্ত গ্যাস এক্সচেঞ্জের সময়? এই ব্যাপারটাকেই বলে হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম বা প্রতিস্রোত তন্ত্র। বুঝতে পারছো ব্যাপারটা?
সো এই আর কি, অন্তর ভাই কিন্তু বাস নিয়ে চলে আসছে, বুঝছো? এটাকে আমরা কাটাকুটি করব। অন্তর একটু আসো। আচ্ছা, অন্তরের চোখে দেখো একটা লোভী দৃষ্টি আছে, কারণ এইটা আজকে পড়ানোর পরে এটা আসলে আমাদের পেটে যাবে। আসলে মাছটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং ফ্রেশ, তাই না অন্তর? গোলাপি আভা দিচ্ছে। আচ্ছা, তা আমরা অলমোস্ট ফুল কাপড়ে ফেলছি। কাউন্টার কারেন্ট মেকানিজম বা প্রতিস্রোত তন্ত্র তোমরা বুঝে গেছো, রাইট? তাহলে পরীক্ষায় 2 নাম্বার আসলে কি বলবা? তুমি বলবা রুই মাছের শ্বসনের ক্ষেত্রে রক্ত এবং পানি বিপরীত দিকে প্রবাহিত হয় এবং তখন গ্যাসের এক্সচেঞ্জ ঘটে। এই ব্যাপারটাকেই বলে প্রতিস্রোত তন্ত্র। শেষ, এটাই মেইন কথা আমাদের। ক্লিয়ার সবার? ওকে, বুঝতেছো? বলো প্রতিস্রোত তন্ত্র বুঝছো কিনা? বুঝলে জোস। ওকে, এরপর দেখো আনুষঙ্গিক কিছু শ্বসন অঙ্গ আছে। আনুষঙ্গিক শ্বসন অঙ্গ মানে এরাও পার্শিয়ালি ভূমিকা রাখে। ব্রাকিওস্টেগাল পর্দা, এখানে প্রচুর কৈশিক জালিকা থাকে, ফলে এখানেও কিছুটা গ্যাস এক্সচেঞ্জ হয়। আর কি পটকা বা বায়ুথলি, এই দুইজন হচ্ছে আমাদের আনুষঙ্গিক, আমাদের না, রুই মাছের আনুষঙ্গিক শ্বসন অঙ্গ। আর শ্বসনের শারীরবৃত্ত এটা পড়বা, রিডিং পড়বা, বলে ফেলছি, ঠিক আছে? তারপরে যদি যাও প্রতিস্রোত তন্ত্র, দেখো পড়লে বুঝো কিনা। রুই মাছের ফুলকায় বিদ্যমান রক্তনালীর মধ্য দিয়ে রক্ত সর্বদা পানি স্রোতের বিপরীতে প্রবাহিত হয়। পানি একদিকে, রক্ত আরেক দিকে। এতে রক্ত কর্তৃক সর্বোচ্চ অক্সিজেন গ্রহণ নিশ্চিত হয়। আচ্ছা, এটা বলতে ভুলে গেছিলাম যে কেন আসলে এটা দরকার। এভাবে মুখোমুখি প্রবাহিত হলে পরে গ্যাস এক্সচেঞ্জটা সবচেয়ে বেশি হয়, বুঝছো? 80% গ্যাস এক্সচেঞ্জ হতে পারে। ওকে, এবং এটা কি করে একটা দীর্ঘ সময়ের জন্য, হ্যাঁ, এই গ্যাসের যে একটা মানে ঘনত্বের পার্থক্য কিরকম, পানির মধ্যে অক্সিজেন অনেক বেশি, রক্তের মধ্যে অক্সিজেন অনেক কম, তাহলে অক্সিজেনের ঘনত্বের একটা পার্থক্য থাকতেছে না? এই পার্থক্যের জন্যই তো গ্যাস এক্সচেঞ্জটা হয়, বুঝছো? এটা অনেকক্ষণ বজায় থাকে আর কি মুখোমুখি প্রবাহের ক্ষেত্রে। এমনটাই আসলে মেকানিজম। এবং আরো উপরে উঠলে মেডিকেলে গেলে দেখবা যে আমাদের কিডনিতেও এরকম কাউন্টার কারেন্ট মেকানিজমে মূত্র তৈরি হয়। এই ব্যাপারগুলো আরো বুঝতে পারবা, এখানে খুব ছোট্ট করে আলোচনা করা আছে, আমি তোমাকে বুঝাইলাম। কাউন্টার মানে বিপরীত দিকে, আর কারেন্ট মানে স্রোত, ঠিক আছে? তাহলে আমরা বায়ুথলিতে যাওয়ার আগে নাকি বায়ুথলিটা পড়ে ফেলবো, এরপরই তোমাকে দেখাই। এরপর আমরা দেখবো কি কি, রক্ত সংবহন তন্ত্র দেখবো, মানে ধমনীগুলো, ফুলকা দেখবো, বায়ুথলি দেখবো, ঠিক আছে? তাহলে চলো বায়ুথলিটা পড়ে ফেলি। বায়ুথলির অনেকগুলো নাম, তোমরা ইন দ্য মিন টাইম বন্ধুদেরকে মেনশন দাও। এই পটকাকে কে দেখো নাই বলো আমাকে। ছোটবেলায় আমার মাছ দেখতে খুব ভালো লাগে, এবং ছোট ছোট রুই মাছ যেগুলো, ওইগুলোর পটকা আসলে খাইতাম না, ওইগুলো হচ্ছে ঠাস করে ফুটাইতাম পায়ের নিচে দিয়ে, মজা লাগতো। আর বড় রুই মাছ হইলে পরে, বা বড় যে কার্প জাতীয় মাছ, ওদের যে পটকা এটা একটু মাংসল হয়, বেশি মানে পেশল হয়, ফলে এটা খাইতে মোটামুটি মজাই লাগে। ভেজে খেয়ে ফেলতাম, এখনো খাই। আশা করি এই মাছেরটা আমরা খেয়ে ফেলবো, ঠিক আছে? সো খাওয়া থেকে বেরিয়ে আসি। এখানে আসলে এই বায়ুথলি ওদের কেন থাকে, এটা বেসিক্যালি ওদেরকে ভাসিয়ে রাখে। তুমি চিন্তা করো, তোমার পেটের মধ্যে একটু বাতাস থাকলে তুমি কি সুন্দর ভাসতে পারবা না? রুই মাছও এরকম পেটে একটু বাতাস ধরে রাখে। এবং এইখানে যে গ্যাসটা থাকে ওর বায়ুথলির মধ্যে, সেখানে অক্সিজেন পাওয়া যায়, সামান্য পরিমাণে নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, মানে ম্যাক্সিমাম পাওয়া যায় হচ্ছে অক্সিজেন, কারণ বডির জন্য অক্সিজেনটাই তো বেশি দরকার। এবং এটা কিন্তু অক্সিজেনের একটা রিজার্ভার হিসেবে কাজ করে। কি বললেন ভাই, বুঝি নাই। অক্সিজেনটা এখানে মোটামুটি জমা করে রাখতেছো, বুঝছো? মানে যখন ধরো তুমি ওকে পানির উপরে তুলে ফেলছো, তখন তো আর ও মুখে মুখে পানি নিয়ে ওই নর্মাল ভাবে যে শ্বসন, এটা তো করতে পারছে না সে, তবুও তার বায়ুথলির মধ্যে কিছুটা অক্সিজেন জমা করা আছে, ওইটাকে ব্যবহার করে সে কিন্তু আরো কিছুক্ষণ পানির উপরেও কিন্তু সে জীবিত থাকতেছে, রাইট? ওকে, বলো বুঝতেছো কিনা? আচ্ছা, ময়মনসিংহ থেকে দেখছো, ওকে ফাইন, দেখো সমস্যা নাই। কিন্তু তোমরা তো লোকজন কম কেন? গত ক্লাসে আমরা প্রায় 200-র অধিক মানুষজন ক্লাস করছি বোধহয়, আজকে এত কম মানুষ কেন? এটা তো আমাকে হতাশ করে দিচ্ছে। তার মানে তোমরা কি বলতে চাচ্ছ এটা যে ভাই আপনার রুই মাছ পড়ানো ভালো হচ্ছে না, বা আমরা বুঝতেছি না, এরকম কিছু হইলে আমাকে জানাবো অবশ্যই, আমি নিজেকে আপগ্রেড করার চেষ্টা করব, ঠিক আছে? নাকি তোমরা জানাচ্ছ না, তোমাদের আলস্য? যেহেতু ফ্রি ক্লাস সবার জন্য উন্মুক্ত, না জানালে এটা অপচয় আমার বিশ্বাস, তাই না? কারণ তোমার একটা বন্ধু সে যে তোমার সাথে ভালো করে, এটা তোমার জন্য কোনো ক্ষতির কারণ না। বরঞ্চ দিন শেষে যখন দেখবা একটা ভালো ভার্সিটিতে, ভালো মেডিকেলে, ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মানে ভালো বলতে সবই ভালো, মানে তোমার স্বপ্নের যেটা, সেখানে যদি ওই বন্ধুদের নিয়ে পড়তে পারো, এটা একটা আলাদা জীবনের একটা মানে তৈরি করবে। পরিচিত বন্ধুদের সাথে একই জায়গায় পড়তেছো, ড্রিম না এটা একটা দারুণ? বলো, দুই বন্ধু একই জায়গায় ঘুরতেছো, বিকালগুলো গল্প করতেছো,
পড়াশোনা করতেছো, একসাথে হাসতেছো, একসাথে কাঁদতেছো। আচ্ছা, যাই হোক, ওকে, চলো তাহলে আমরা বায়ুথলি নিয়ে একটু পড়াশোনা করি। এই যে দেখো, পেটের ভেতরে ঠিক কোন জায়গায় বায়ুথলিটা থাকে দেখছো, এবং এই বায়ুথলির দুইটা কানেকশন থাকে। বাচ্চারা এই পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এই পয়েন্টটাতে তোমরা আওলা ঝাওলা পাকায় ফেলো। বায়ুথলির সাথে অন্ননালী, অন্ননালী তো বুঝো যে দিক দিয়ে খাবার যায়, এই অন্ননালীর একটা কানেকশন থাকে। আমি যদি দেখাই এখান থেকে, আমি আসল রুই মাছেও দেখাবো ব্যাপারটা। এই যে বায়ুথলি থেকে এই যে অন্ননালীর সাথে যে কানেকশন ওয়ালা নালীটা, এটা আমি এঁকে ফেললাম। এই নালীটার নাম কি জানো? এই নালীটার নাম হচ্ছে নিউমেটিক নালী। ঠিক আছে, এটার নাম কি বলো? নিউমেটিক। নিউমো মানে হচ্ছে বাতাস, তাহলে নিউমেটিক নালী বলাই যায়, কারণ এই নালীটা বায়ুপূর্ণ থাকে এবং এটা বায়ুথলির সাথে সংযোগ মেনটেন করছে। তাহলে নিউমেটিক নালী দিয়ে বায়ুথলি কার সাথে সংযুক্ত থাকতেছে? অন্ননালীর সাথে। অন্ননালী ভুলবা কখনো, ভুললে কিন্তু চান্স হবে না। আচ্ছা, আরেকটা সংযোগ থাকে যেটা এখানে দেখানো সম্ভব হয়নি, বা আমারও আসলে প্রকৃত রুই মাছও এটা দেখানো সম্ভব হবে না। রুই মাছের একটা কান থাকে, অন্তকর্ণ। এই অন্তকর্ণের সাথে বায়ুথলির যে সংযোগ হয় সেটার নাম কি? এটা এখানে ধরো একটা অস্থি থাকে, ঠিক আছে? এই অস্থিটার নাম হচ্ছে ওয়েবেরিয়ান অসিকল, কেউ বলে ভেভেরিয়ান অসিকল, যেভাবেই বলো, ওয়েবেরিয়ান অসিকল, অসিকল, ঠিক আছে? অসিকল বানান ভুল করছি মেবি, অসিকল, আচ্ছা কিছু একটা হবে। ওয়েবেরিয়ান অসিকল এটা আসলে একটা অস্থি, ছোট্ট অস্থি, বুঝছো? এই অস্থিটা বায়ুথলির সাথে কার সংযোগ করে? অন্তকর্ণ। অন্তকর্ণ, আচ্ছা বুঝে নিও, এটা অন্তকর্ণ, ভেতরের যে কান, রুই মাছ তো শুনতে পায়, হ্যাঁ, ভেতরে কান থাকে, অন্তকর্ণ। সো এই দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট অনেক কথার ভিড়ে, যে বায়ুথলিটা নিউমেটিক নালী দিয়ে অন্ননালীর সাথে সংযুক্ত, ওয়েবেরিয়ান অসিকল দিয়ে অন্তকর্ণের সাথে সংযুক্ত। ঠিক আছে, এইটুকু ডান, ওকে। দেন তারপর চলো দেখি, এবং এই বায়ুথলির দুইটা, আচ্ছা যাদের হচ্ছে এরকম নিউমেটিক নালী থাকে ওদেরকে তুমি বলবা হচ্ছে ওদেরকে বলবো ফাইসোস্টোমাস। তাহলে রুই মাছের যেহেতু এরকম নিউমেটিক নালী থাকে, রুই মাছ অবশ্যই ফাইসোস্টোমাস। অপরদিকে ফাইসোক্লিস্টাস মানে হচ্ছে যাদের কি নাই, যাদের এই বায়ুথলিটা অন্য নালীর সাথে সংযুক্ত থাকে না, নিউমেটিক নালী নাই, ওদেরকে তুমি বলবো ফাইসোক্লিস্টাস। তো ফাইসোক্লিস্টাস বেসিক্যালি টাকি মাছ, খুব সম্ভবত ফাইসোক্লিস্টাস, বুঝছো? এই জাতীয় মাছগুলো ফাইসোক্লিস্টাস, ওকে। আর এই পটকাটার দুইটা লেয়ার থাকে, আমি তোমাকে দেখাবো। একটা বাইরের দিকে থাকে, সেটা যোজক টিস্যু দিয়ে নির্মিত হয়, কানেকটিভ টিস্যু। টিস্যুটার নাম কানেকটিভ টিস্যু, এবং ওই লেয়ারটার নাম হচ্ছে টিউনিকা এক্সটার্না। টিউনিকা মানে হচ্ছে পর্দা, টিউনিকা মানে কি বলো? পর্দা। আর এক্সটার্না মানে বাইরের, বুঝাই যাচ্ছে তাই না? তাহলে এটা বাইরের পর্দা। আর ভেতরটা হচ্ছে মাসল নির্মিত, মসৃণ পেশি, ঠিক আছে? এটা হচ্ছে টিউনিকা ইন্টারনা, মানে ভেতরের পর্দা। দুইটাই আমি তোমাকে দেখাবো, নো ওরি। আচ্ছা, আর এইটার ভেতরে একটা গ্রন্থি থাকে, ওইটার নাম হচ্ছে গ্যাস গ্রন্থি। আমি তোমাকে দেখাই, এটা দুইটা প্রকোষ্ঠ, সম্মুখ আর পশ্চাৎ। এবার এটার ভেতর দিকে একটা গ্যাস গ্রন্থি থাকে, যেটা দেখতে একটু লাল লাল দেখায়, বুঝছো? এই গ্যাস গ্রন্থির কাজ হচ্ছে গ্যাস প্রডিউস করা। নাম কি বলে গ্রন্থিটার? দুই প্রকোষ্ঠেই থাকে, তবে মেইনলি পশ্চাৎ প্রকোষ্ঠে বেশি থাকে আর কি। আচ্ছা, দুই প্রকোষ্ঠেই লেখা আছে বইতে, সমস্যা নেই। এটাকে কি বলি আমরা? গ্যাস গ্রন্থি, গ্যাস গ্রন্থি। এবং এই গ্যাস গ্রন্থি থেকে কিছু ক্যাপিলারি বের হয়, কৈশিক জালিকা বের হয়, ফলে এই গ্যাস গ্রন্থিটাকেও লাল দেখায়, বুঝছো? এই ক্যাপিলারি গুলোর নাম হচ্ছে, কৈশিক জালিকাগুলোর নাম হচ্ছে রেটি মিরাবিলি। রেটি মানেই হচ্ছে জালের মতো গঠন, আর মিরাবিলি নামটা কোনো এক জায়গা থেকে আসছে আর কি, ঠিক আছে? এই তো হলো। আর এই যে দেখো, নিউমেটিক নালী দিয়ে সে কিন্তু কার সাথে সংযুক্ত? অন্য নালীর সাথে সংযুক্ত। এটা রুই মাছের একটা বায়ুথলি, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। এই কথাগুলো আমি বলে ফেলছি, তাই না? অসিকাল বানান ঠিকই লিখছি, সমস্যা নেই। বায়ুথলির কাজটা একটু দেখে ফেলি চলো অন্তর। তাহলে আমরা একটু ব্যবচ্ছেদের ব্যাপারগুলো রেডি করি। তুই একটু আমাকে ক্যামেরাতে হেল্প কর। এই বন্ধুদের তাড়াতাড়ি মেনশন দাও যে ভাই এনে রুই মাছের পড়াশোনা হচ্ছে না, প্র্যাকটিক্যাল করানো হচ্ছে। রুই মাছের প্র্যাকটিক্যাল ক্যাপশন আজকে এটা দেওয়া দরকার ছিল, রুই মাছের প্র্যাকটিক্যাল, তাইলে ওরা যদি একটু আগ্রহী হয়। বায়ুথলির কাজটা একটু পড়াই আমরা চলে যাচ্ছি। প্লবতা রক্ষা বলে ফেলছি তোমাকে। প্লবতা মানে কি? ইংরেজিতে বলে হচ্ছে বুয়ান্সি, মোস্ট প্রবাবলি। এটা তোমাকে ভাষায় রাখে, রাইট? সো রুই মাছকে ভাষায় রাখতে হেল্প করে এটা। তারপর অভিযোজনক্ষম, ওই একই টাইপের কথা লিখছে, এগুলো রিডিং করবা। এই এটা কি হলো? চলতেছে। শ্বসনে হেল্প করে, আমি পড়েছি পটকা একটা আনুষঙ্গিক শ্বসন অঙ্গ, মানে মেইনলি ওর ফুলকাটাই শ্বসন অঙ্গ, বাট পটকাটা হেল্প করে, রাইট?
প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে। হ্যাঁ, মাছ ভেতরে ভেতরে এটা দিয়ে প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে পানিতে। আচ্ছা, শব্দ উৎপাদন করতে পারে, শত্রুকে ভয় দেখায়, যৌন সঙ্গীকে আকৃষ্ট করে, এগুলো রিডিং পড়বা, সাহিত্য কথাবার্তা। চাপ নিয়ন্ত্রণ করতে পারে, যদি পানির অনেক নিচে যায় তাহলে কিন্তু পানির চাপ অনেক বেড়ে যায়, পানির উপরে থাকলে চাপ কম। তুমি যদি সাঁতার পেরে থাকো, তুমি আমার ছোট ভাই, ওর কাছ থেকে আমি গল্পগুলো শুনছি বেসিকলি, যখন মানে অনেক ডিপসিতে ডাইভ করতে হয়, অনেক গভীরে, ধরো 14 মিটার গভীরে যাবা, তখন কাইন্ড অফ যে মনে হয় যে কানের পর্দা ফেটে যাবে, এত প্রেসার ফিল হয় পানির। উপর দিকে কিন্তু এত প্রেসার না, যত নিচে যাবো তত বেশি প্রেসার। এই প্রেসারটা মেনটেন করে মাছ তার বায়ুথলি দিয়ে। তাহলে আমরা ব্যবহারিক অংশে চলে যাচ্ছি। এই তোমাদের অন্তর ভাই আবার চলে গেল, এটা তো দেখাইতে হবে, হেল্প করতে হবে। আমি একটু ডাকি, দাঁড়া ওকে, এত ব্যস্ত সবাই। অন্তর, ওকে, তোমরা বন্ধুদের ডাকো, আমি যেরকম আমার বন্ধুকে ডাকছি। তুই একটু এটাতে পানি পানি রাখিস। ওকে, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমরা প্রথম যে প্র্যাকটিক্যালটা করব, এখন আমরা মেইন পড়াগুলো পড়ে ফেলছি, আমাদের শুধু প্রজনন তন্ত্র বাকি, ওটা পড়বো পরে। আমরা এখন দেখবো হচ্ছে কি, প্রথমে কি দেখবো বলো? প্রথমে পটকা দেখবো, মাত্রই পটকা পড়লাম, বায়োথলি বা সুইম ব্লাডার বা এয়ার ব্লাডার, সেইটা আমরা এখন দেখবো, ঠিক আছে? আমি একটু নিট অ্যান্ড ক্লিন ভাবে করার চেষ্টা করব, দেখা যাক। আমাদের রুই মাছটার বরফ ছেড়ে যাক, এটা দোয়া করো। একটু আগে আগে এসে বের করে রাখা উচিত ছিল, মাথায় নেই। ওকে, ওকে, অন্তর ভাই একটু চলে আসেন, আমাদের একটু হেল্প করেন, ক্যামেরাটা একটু হোল্ড করে। আচ্ছা, পুরোপুরি ছাড়ে নাই অন্তর, বরফটা পুরোপুরি ছাড়ে নাই স্টিল। আই গেস আমি ঢুকতে পারবো ভেতরে, মনে হচ্ছে একটা সার্জারির প্রাককালে আছে। হ্যাঁ হ্যাঁ, একটু নিচু করে এখানে আয়, সমস্যা নেই। ওকে, আমাদের কাছে আপাতত কোনো ব্লেড নাই, তো আমরা কেচি দিয়ে কাজ ছাড়বো। আমরা ওর পেটটা কাটতেছি, এটা নর্মাল নিয়ম হচ্ছে একটা ব্লেড দিয়ে কেটে ফেলা, ঠিক আছে? এইখান থেকে এখানে একটা ইনসিশন দিব আমরা। হ্যাঁ, তো আমরা এটাকে হাতের কাছে যেই যন্ত্র আছে সেটা দিয়ে আসলে করি। আমি ওর এই ছিদ্র পথ থেকে কাটা শুরু করি, তাহলে ইজি হবে আমার জন্য। এই কেচি ধরবে? আচ্ছা, এটা ধরবে না, আমি মোটা কেচিতে কাটার চেষ্টা করি। তবে সবাই দোয়া করো যেন এটা কাটে। It's gonna be hard, but একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আমি কাটবেন ইনশাল্লাহ এটা। ওকে, আমরা অগ্রসর হচ্ছি। আমরা কি দেখবো বলো? আমরা প্রথমটা হচ্ছে ওর ফুলকা প্রদর্শন করব, ফুলকাটা দেখবো, ফুলকার কি কি অংশ আছে সেগুলো দেখবো, ঠিক আছে? যদি এগুলো সব বরফ হয়ে আছে, আল্লাহ বাঁচাক। আচ্ছা, আর এরপর কি দেখবো? এরপর দেখবো হচ্ছে ওর, সরি, আমরা প্রথম ওর পটকাটা দেখবো, এরপর দেখবো ওর রক্ত সংবহন তন্ত্রের ধমনী তন্ত্র, ফাইনালি দেখবো ওর গিল। না হলে হাতে ছিঁড়ে ফেলবো। দাঁড়া দাঁড়া, এই আইসের জন্য ভালো হচ্ছে না। ভাবছিলাম কেটে যাবে, এটা অনেক স্ট্রং কাচি, মাছটা অনেক বড় হয়, একটু কষ্ট হচ্ছে, তবে থাকো, সমস্যা নেই। তোমরা একটু ছোট মাছ নিয়ে কাজটা করবা, তাহলে ইজি হবে, বুঝছো? আমি বাজারে ছোট মাছ পাই নাই, গেছিলাম আরো ছোট মাছ কিনতে, এটা 2.5 কেজি ওজনের মাছ। অনেকখানি আগায় গেছি, তাই না? পেটটা ওদের জন্য, হ্যাঁ হ্যাঁ, এটা আগে থেকে ওদের জন্য কেটে রাখলে ভালো হতো মেবি। এমন যদি হয় এটার ভেতরে কোনো পটকা নাই, বাইরে দেখাইতে চাচ্ছি না, এরকম হওয়ার সুযোগ নেই। রুই মাছ পুরুষ হোক আর স্ত্রী হোক, পটকা থাকবেই, ঠিক আছে? আচ্ছা, এটার ভেতরে সব বত্তা হয়ে গেছে। ইটস নট দ্য আইডিয়াল ওয়ে, ঠিক আছে? আচ্ছা, দেখো পেটের ভেতরটা কিরকম, আমরা একটু পানি দিয়ে পরিষ্কার করি। অন্তত একটু জুম কর তুই, তাহলে বেটার হবে। ও সরি,
একটা পানি দে না, একটা পাত্রে একটা পানি দে। ওকে, ঠান্ডায় আমার হাত জমে যাচ্ছে। ওকে, আমরা চেনার চেষ্টা করি, সব জিনিস আমাদের দেখতে হবে না, ঠিক আছে? এগুলো, আরে এটা তো সব পুরো বরফ হয়ে আছে। বের করে নিয়ে আসি সবগুলোকে। আর পটকাটা একটু ভেতর দিকে, বুঝছো? ওকে, আমরা কিন্তু পটকা পেয়ে গেছি, আমি তোমাকে দেখাবো। দাঁড়াও, আমি বের করে নিয়ে আসি। বরফ হয়ে আছে, বুঝছো? ফ্রিজে ছিল তো, বাট সমস্যা নেই, আশাবাদী আমরা দেখাইতে পারবো। ছিঁড়ে না ফেলি আবার, অন্তর ভালো মতো এনে পানি দিতে হবে। দে, বরফটা ছাড়ুক। এইরকম করে আমরা অপারেশন করি কিসের জানো? পারফোরেশন বলে একটা কেস আছে, পেটের ভেতরে নাড়ি ছিঁড়ে যায়, বুঝছো? পানি দিয়ে খালি ধুইতে হয় আর ধুইতে হয়। আর তোমরা ভাবতে পারো যে এখানে বোধহয় মাইনুল চলে আসছো, সবাই ডাবচ্ছ দেখতে চলে আসছে। তো এটা করতে গিয়ে পারফোরেশন কেসের কথা মনে পড়তেছে আসলে আমাদের। আর এটা হচ্ছে বরফ হয়ে আছে আসলে, ভেতরে বরফটা ছাড়ে নাই। তো আমরা পটকা দেখানোর চেষ্টায় আছি, পানি দিয়ে বরফটা ছাড়াচ্ছি আমরা, এবং আমরা নিউমেটিক নালি পর্যন্ত দেখাবো। পটকা দেখা যাচ্ছে, বাট নিউমেটিক নালিটা তোদের দেখাইতে হবে। ওকে ওকে, আমরা পানিটা ফেলি, দাও, সমস্যা নেই। মোটামুটি ছেড়ে গেছে। ওকে, এইগুলা আসলে ওর বডি ফ্যাট হবে, অথবা এটা শুক্রাশয় হতে পারে। আচ্ছা সমস্যা নেই, পটকাটা বের করি। জিনিসগুলোতে আমরা গেলাম না, আমরা জাস্ট তোমাকে পটকা বেরো একদম। অন্তত এটা কি ভেতরে দেখানো যাবে? আচ্ছা, চেষ্টা করি একটু দেখাইতে। আমি তোমাদের নিউমেটিক নাইলটা দেখাচ্ছি, ঠিক আছে? আমাদের অপারেটিভ এরিয়াটাকে একটু ক্লিন করলে অন্তত ওরা ভালো বুঝতে পারবে। সম্ভব কি? মাইনুলের হেল্প নিয়ে একটু দেখো। আচ্ছা, আমাদের নিউমেটিক নালি গেছে ছিঁড়ে, সমস্যা নেই। সো বেসিকলি এইখান দিয়ে একটা নালি বের হয়, ঠিক আছে? যেটা আমাদের অন্য নালীর সাথে যুক্ত থাকে। আমাদের মাছের অন্য নালীর সাথে নিউমেটিক নালী যুক্ত ছিল, বাট মানে বরফ হয়ে সবকিছু ছিঁড়ে গেছে আসলে, ঠিক আছে? এই যে এইটাও হতে পারে, নট শিওর। এই যে এইটাই নিউমেটিক নালী, বুঝছো? মোস্ট প্রবাবলি, ঠিক আছে? এইখান থেকে নালীটা বের হয়, মাঝখান থেকে। দেখা যাচ্ছে কি অন্তর? দেখাই, দেখছো? এটাই নিউমেটিক নালী। এটা কই যুক্ত ছিল বলো? এটা অন্য নালীর সাথে যুক্ত ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার ওয়েবিরিয়ান ওসিকালের সাথে সম্মুখ প্রকোষ্ঠটা যুক্ত। দেখো, আমি চাইলেও টান দিয়ে বের করে আনতে পারতেছি না। এটার ভেতরে ওয়েবিরিয়ান ওসিকাল বলে একটা স্ট্রাকচার আছে, যেখানে সাথে এটা অন্তকর্ণের সাথে সংযুক্ত। আমি এটা ছিঁড়ে নিয়ে আসতেছি, ওয়েবিরিয়ান ওসিকাল কিন্তু আসবে না, বুঝছো? আমার আসবে শুধু পটকাটা। আচ্ছা, চলে আয় বাবা। ওকে, এই যে এইখানটাতে সে ওয়েবিরিয়ান ওসিকালের সাথে যুক্ত ছিল, অন্তকর্ণের সাথে। এবার দেখো, এটার কয়টা প্রকোষ্ঠ? এটার হচ্ছে 2টা প্রকোষ্ঠ, রাইট? এটা সম্মুখ প্রকোষ্ঠ, এটা পশ্চাৎ প্রকোষ্ঠ। ওকে, আমি একটু ধুয়ে নিতে চাই এটা, সাথে একটু হেল্প কর না, একটু পানি দিয়ে এটা ধুয়ে নিতে হেল্প কর। এই মাছের এত তেল কেন ভাই? একটু ওই যে সিরিজটা দিয়ে দাও, তাহলে ভালো হবে। তো সমস্যা নেই। আমরা কি পড়ছি বলতো? আমরা পড়ছি যে এর 2টা লেয়ার থাকে। আমি তো 2টা লেয়ারকে দেখাই। বাইরের দিকে কি পড়ছো? টিউনিকা এক্সটার্না। টিউনিকা এক্সটার্না কোনটা বলো? দাঁড়াও, আমি হাতে দেখালে কি বুঝবা? চিমটা থাকলে ভালো হইতো। এইটাই হচ্ছে টিউনিকা এক্সটার্না, দেখতেছো কি? এটাই টিউনিকা এক্সটার্না। এটা কি দিয়ে তৈরি? এটা একটা কানেকটিভ টিস্যু বা একটা যোজক টিস্যু দিয়ে তৈরি। এটা একটা ফাইব্রাস, আমি চাইলে টান দিয়ে তুলে ফেলতে পারতেছি। দেখছো কি সুন্দর করে লেয়ার আলাদা করে ফেললাম? এই লেয়ারটার নাম কি বল? এটার নাম টিউনিকা এক্সটার্না। এই যে টিউনিকা এক্সটার্না, ফাইব্রাস লেয়ার। ডান, বুঝছি। আর এইটার নাম কি? এটা কি দিয়ে তৈরি? এখনো ভেতরে বাতাস আছে। ম্যাক্সিমাম গ্যাসের নাম কি? অক্সিজেন। অল্প পরিমাণে নাইট্রোজেন, হাইড্রোজেনও আছে, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড আছে, সরি হাইড্রোজেন না, কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন আছে। আচ্ছা, এখন দেখো, খেয়াল করো, এই লাল লাল জিনিসগুলোকে কি বলবা?
গ্যাস গ্রন্থি, ভেতরে আছে গ্যাস গ্রন্থি। আর বাইরের দিকে যে ক্যাপিলারি গুলো দেখা যাচ্ছে, এই লাল লাল জিনিসগুলো যে ক্যাপিলারি, এদের নাম হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। ঠিক আছে, রেটিয়া মিরাবিলিয়া বা রেটি মিরাবিলিয়া। ঠিক আছে, তাহলে ভেতর দিকে গ্যাস গ্রন্থি থাকে, আর গ্যাস গ্রন্থির ক্যাপিলারি গুলোর নাম রেটি মিরাবিলিয়া। আর এটার নাম হচ্ছে টিউনিকা এক্সটার্না, এটার নাম টিউনিকা ইন্টারনা। টিউনিকা ইন্টারনা নির্মিত কি দিয়ে? স্মুথ মাসেল বা মসৃণ পেশি। টিউনিকা এক্সটার্না নির্মিত কি দিয়ে? যোজক টিস্যু দিয়ে। এই দুইটা প্রকোষ্ঠ দেখে ফেলছি আমরা। ঠিক আছে, আর এই যে আমাদের নাম কি এটার বলো? এটার নাম কি? নিউমেটিক নালী। ঠিক আছে, এটার নাম হচ্ছে নিউমেটিক নালী। এটা দিয়ে কিসের সাথে সংযুক্ত থাকে বলো? এটা দিয়ে সে অন্য নালীর সাথে সংযুক্ত থাকে। এই ছিল আমার পটকার ব্যবহারিক, যেটা তোমার বইতে আছে। পটকার ব্যবহারিক পার্টটুক আমাদের শেষ। ঠিক আছে, আমরা এখন কি দেখবো বলো তো? আমরা এখন দেখতে চাই হচ্ছে ওর তোমাদের যে আরেকটা ব্যবহারিক আছে, যেখানে কিনা রক্ত সংবহন তন্ত্র দেখাইছে। আল্লাহ জানে এটা কাটতে পারবো কিনা আমরা। এটা কি দেখাইতে পারবো এই বড় মাছ থেকে? ওকে, স্টিল উইল ট্রাই। আমরা এটা কাটবো। সাথে এই পানিটা একটু ফেলে দেন কষ্ট করে। আমার সব বন্ধুরা হেল্প করতেছে, এখানে তোমার সব ভাইরা উপস্থিত আছে। ছোটখাটো একটা অপারেশন হচ্ছে তো। আচ্ছা, মাছে নেই থাক। ওকে, তাহলে কি বুঝলা বলো? পটকার প্র্যাকটিক্যাল পার্ট শেষ, তাই না? এখন আমরা ফুলকা দেখবো। ফুলকাটা আগে দেখে ফেলি, পরে আমি তোমাকে রক্ত সংবহন তন্ত্র দেখাচ্ছি। ফুলকাটা যে পড়াইলাম, হলো ব্রাঙ্ক, কোনটা ফুলকা আর্চ, কোনটা ফুলকা রেকার, এটা দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, কোনটা ফুলকা প্রকোষ্ঠ। আমরাই ক্লাস নেই, বুঝছো? সব ভাইয়ারাই আছে, সো নো টেনশন। হঠাৎ করে যদি আমি ধরো এখানে কোনো কারণে মরেও যাই, ক্লাস শেষ হবে না। ঠিক আছে, ভাইরা পড়াই দিবেন। সো রোটোডিয়ামসের এটা একটা দারুণ অনন্য ব্যাপার, হ্যাঁ, ক্লাসগুলোর ক্ষেত্রে। তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আমাদের মাছের যে অপারেটিভ এরিয়াটা আমরা একটু ক্লিয়ার করতেছি, পানিটা ফেলতেছি, হ্যাঁ, এরপর আবার পড়ানো শুরু করতেছি। ওকে, আচ্ছা, প্রশ্ন যদি জিজ্ঞেস করি তাহলে তুমি আমাকে বলো যে যেই ফুলকা বলতেছি আমি, ওই যে পটকা আর ফুলকার মধ্যে উল্টাপাল্টা করে ফেলতেছি। যেই পটকার বা যেই বায়ুথলির নিউমেটিক নালী নাই, তাকে আমরা কি নামে ডাকবো? এটা তোমরা কমেন্টে লিখে ফেলো। ঠিক আছে, এটা চট করে কমেন্টে লিখে ফেলো, যতক্ষণ না সাদি ভাই আসেন। সার্জারি এখন ছোট বড় হিসাব করলে তো অনেকগুলো, আসলে ফোড়া কাটা গুলাকেও আমরা যদি সার্জারি হিসেবে কাউন্ট করি তাহলে তো অনেক। আর ইন্টার্ন লাইফে তো প্রচুর সার্জারিতে অ্যাসিস্ট করা হয়েছে, বুঝছো? এবং তোমাদেরকে একটু গল্প বলি, গল্প বলতে সমস্যা নেই। এই যে আমি বললাম না, এখানে রুই মাছের পেট কাটতে গিয়ে মনে হলো যে পারফোরেশন যে সার্জারিটা এখানে আসলে খুবই মানে এরকম হয় রোজার মধ্যে বেশি, বিশেষ করে। হ্যাঁ, ধরো পেটের ভেতরে পেটের ভেতরে খাবার টাবার সব বেরোয় গেছে, 3 দিন ধরে বেরোয় আছে, বুঝছো? মানে পুরা পেটে পায়খানা দিয়ে ভরা। পেটটা ওপেন করার পরে এত বিশ্রী বাজে গন্ধে পুরো অপারেশন থিয়েটার একদম শেষ। ঠিক আছে, যাই হোক। আচ্ছা দেখো, এই যে কালো যে পর্দাটা, এইটা কি বলতো? এটা হচ্ছে ওদের পেরিটোনিয়াম পর্দা, বুঝছো? এটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। এই যে কালো রঙের যে পর্দাটা দেখা যাচ্ছে পেটের মধ্যে, যে দেখা যাচ্ছে কি, এই যে কালো কালো যে পর্দাটা, এগুলো হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। আচ্ছা, আমি তাহলে ফুলকাটা দেখাই। মনে আছে, এটা হচ্ছে কানকোর এই যে এখানে যে পর্দাটা, এটার নাম কি? এটা হচ্ছে ব্রাকিওস্টেগাল পর্দা, নরম তুলতুলে, দেখতেই পারতেছো, তাই না? ব্রাকিওস্টেগাল পর্দা, যেটা আমাদের অল্প শ্বসনে হেল্প করে, রাইট? আচ্ছা, তারপর আমি এটাকে কেটে ফেলি, চলো কানকোটাকে কেটে ফেলি আমরা। ভেঙে ফেলতে হচ্ছে, আসলে কাটা যাচ্ছে না। পাইসোক্লিস্টাস, উত্তর একদম সঠিক, ভেরি গুড। তাহলে আমি তার কানকো কেটে ফেলে দিলাম। আমি এখন কি দেখতে পাচ্ছি বলো? ফুলকা, রাইট? এই পাশে কয়টা ফুলকা আছে? 4টা। ওই পাশে কয়টা? 4টা। তাহলে এই পাশের 4টাকে আমি একটু বেটার দেখাইতে এর মাথাটাকে আমি ছিঁড়ে ফেলি। দাঁড়াও, তাজা মাছ চিনবা কিভাবে? আচ্ছা, তাজা মাছ চিনবা হচ্ছে ফুলকা দেখবা, ফুলকাগুলো দেখো। এটা ফুলকা প্রথম যেদিন কিনছি ওই দিন যথেষ্ট আরো ফ্রেশ ছিল, এখন একটু কালারটা একটু ড্যাম হয়ে গেছে। আচ্ছা, সেটা কথা না, এটা তোমার পরীক্ষা আসবে না। আচ্ছা, আমি একটা ফুলকাকে আলাদা করব, ঠিক আছে? একটা ফুলকাকে আলাদা করি, বিসমিল্লাহ বলে। এখানে 2টা চলে আসছে।
দুইটা। সেই মাছ খাওয়া জানতে কি মাছের দাঁড়াও, এই যে দেখো আমি ফুলকাটা কি সুন্দর করে দেখাই তোমাকে, দাঁড়াও, এই ভেঙে যাস না, ভেঙে যাস না, উঠ ভাই উঠ। ওকে, এই তো আমরা মোটামুটি একটা ফুলকা তুলছি, অর্ধেক ভেঙে গেছে তাও ভিতরে, সমস্যা নাই। এটা দেখো, এই ফুলকাটা সুন্দর করে দেখো বন্ধু, একটু পানি দিয়ে এটা ধুতে হবে, পানি দাও, মুখটা দাও আমার। এই এটা এটা দেখো তোমার কেউ দেখায় কিনা, কেউই দেখবা, এটা ভালো মতো দেখাইতে পারতেছেন, সুন্দর উঠছে আমাদের। ওকে, বলছে মাছের রক্ত শূন্যতা ছিল। মাছের রক্ত কিন্তু দেখো জমাট কিন্তু বাঁধে নাই, সব কিন্তু এখনো যা জমাট বাঁধছে এগুলা তেল, কারণ মাছের অনুচক্রিকা নাই, বুঝছো? এই দেখো এখানে কিন্তু তুমি ভাববা যে ভাই এনে বোধহয় দুইটা ফুলকা, না, এটা কয়টা ফুলকা, মানে একটা ফুলকা। এবং তুমি যে ছবিটা আঁকছো, এটা কিসের ছবি আঁকছো বলো তো? তুমি তুমি জাস্ট কিসের ছবি আঁকছো আমি এটা একটু পরে ভেঙে দেখাই, দাঁড়াও। ওই যে এখানে অস্থিময় একটা জিনিস দেখা যাচ্ছে, অন্তর ক্লোজ কর, আমি এটা দিয়ে দেখাই, কি দিয়ে দেখাবো, এটা দিয়ে দেখাই। দেখো এই যে এই জিনিসটা, এটা খুব অস্থিময়, হ্যাঁ, এটা মোটামুটি ওর বেসটা তৈরি করছে, এটার নাম হচ্ছে ফুলকা আর্চ, ঠিক আছে, এটার নাম হচ্ছে ফুলকা আর্চ। এরপরে দেখা যাচ্ছে কিনা, এটা ছোট মাছ হলে দেখা খুব টাফ হবে। এই যে এখানে চুলের মতো, চুলের মতো ব্যাপারটা কি দেখতে পাচ্ছ? এইটাকে বলি ফুলকা রেকার, দেখছো? অন্তরা কি বুঝতে পারতেছে? এটা হচ্ছে ফুলকা রেকার, আর তার উপরে ফুলকা আর্চ, আর এগুলো হচ্ছে গিল ফিলামেন্ট, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে ভাই মাছটা কি পরে খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে না কেন, আমি কি এটা কিছু খারাপ কিছু করতেছি? এই দেখো এবার তোমার যে ছবিটা একটু আগে বলছি যে আঁকতে হইতে পারে, এই দেখো এই যে এটা হচ্ছে আমি কি বের করে ফেললাম বলো, এই যে অস্থিময় জিনিসটা বের করলাম, এটাই হচ্ছে ওর ফুলকা আর্চ। হ্যাঁ, ওকে, দাঁড়াও, হাতটা একটু পরিষ্কার করে নিতে দাঁড়াও, একটু বেটার দেখতে পাবো। আমি আরেকটা ফুলকা বের করি, ভালো মতো বুঝাই ছাড়বো ইনশাল্লাহ তোমাদের। বেরিয়ে আয়। ওকে, অনেকে দুরন্ত করে এসে ক্লাস ছেড়ে এসে মাছ কাটতে গেছে। না, এটা হার্মফুল, মাঝখানে দেখতে হবে না। তাহলে দেখো, বলো ফুলকা আর্টস চিনছো কিনা? ফুলকা আর্টস হচ্ছে যে সাদা করে দেখা যাচ্ছে যে এখানে অস্থিময় ব্যাপারটা, নিচে ফুলকা রেকার, ঠিক আছে? আর আমি যদি তোমাকে, এই দেখো এখানে অর্ধেক যদি আমি করে ফেলি, তাহলে এই যে এই পাশের একটাকে বলবো কি আমি, হেমি ব্রাঙ্ক, রাইট? দুইটা ভাগ দেখা যাচ্ছে না, মাঝখানে কি আছে বলো, ইন্টার ব্রাঙ্কিয়াল সেপ্টাম আছে, দুইটা ভাগের মাঝখানে আছে ইন্টার ব্রাঙ্কিয়াল সেপ্টাম। এবং এই পাশের অর্ধেকটাকে আমি বলবো হেমি ব্রাঙ্ক, এই পাশেরটাকে বলবো হেমি ব্রাঙ্ক, একসাথে বলবো হলো ব্রাঙ্ক, মানে আস্ত ফুলকা, বুঝতে পারছো? এটা হচ্ছে আস্ত ফুলকা। এবং তুমি যে ল্যামেলিগুলো আঁকছো বা ফুলকা ফিলামেন্ট আঁকছো, সেটা আসলে এই যে এইগুলাই, সিংহের মতো করে আঁকতে বললাম না তখন, এগুলো হচ্ছে এইগুলো আঁকছো, ঠিক আছে? তাহলে নিজে একটু দেখো, ফুলকাতে আর তেমন কিছু দেখার নেই, ফুলকার যা কিছু ছিল আমি সবকিছু দেখে ফেলছি। কোন ছবিটা দেখাইলাম তোমাকে? এই যে ছবিটা, এই ছবিটা আসলে কিন্তু খুব সূক্ষ্ম ছবি। এরকম কতগুলো ফুলকার সূত্র থাকে তুমি বলো, যে এই সবগুলা ফুলকা সূত্র। এখন বলছে ফুলকা ফিলামেন্ট কোনটা? এই যে ফুলকা ফিলামেন্ট, দেখো এই যে এগুলাই এক একটা ফিলামেন্ট। এই যে এখানে ধরো কতগুলো আছে আমি জানি না, মনে করো এখানে 500 ফিলামেন্ট আছে, এগুলো এক একটা ফুলকা ফিলামেন্ট। তো এইটা আসলে কি, এটা হচ্ছে তোমার যে সাইড ভিউ, এই যে এই সাইডের ভিউটা, এইটা বেসিক্যালি তোমার এই সাইডের ভিউটা, এই জন্য তুমি এই পাশে একটা এই পাশে একটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর নিচের দিকে আছে ফুলকা আর্চ, তার নিচে হচ্ছে ফুলকা রেকার, এদিকে ফুলকা রেকার, এটা ফুলকা, এখানে শক্ত গঠনটা ফুলকা আর্চ, আর এগুলো হচ্ছে ফুলকা ফিলামেন্ট, অসংখ্য অসংখ্য ফুলকা ফিলামেন্ট আছে, অসংখ্য। দেখছো ফিলামেন্টের মতো দেখা যাচ্ছে না? প্রত্যেকটা চুলের মধ্যে হ্যাঁ, একটা ফিলামেন্ট। প্রত্যেকটা চুল হচ্ছে ফিলামেন্ট, ঠিক আছে? দেখতেছো? আর এটার ভেতরে কিন্তু দেখো রক্তবাহিকাও ঢুকে, এটা হচ্ছে এফারেন্ট এবং ইফারেন্ট রক্তবাহিকা। একজন বলছে রেকারটা আরেকবার। রেকারটা চলো আমি দেখাই তোমাকে। এই উপরের দিকের যে বড় বড় চুল, হ্যাঁ, যেটা মেনলি ফুলকা, এটা হচ্ছে ওদের ফুলকা ফিলামেন্ট। আর নিচের দিকে দেখো এই যে এই গোড়াটায়, এইখানেও চুলের মতো দেখা যাচ্ছে, এটা কালো ব্যাকগ্রাউন্ডে বোধহয় বুঝে যাবে। অন্তত কিভাবে দেখাবো, এখানে দেখাবো, দেখতো, এই দেখো এই যে এই বর্ডারটা দেখো, এই বর্ডারেও চুল আছে, এই বর্ডারের চুলগুলো দেখতেছো? এইটা হচ্ছে ফুলকা রেকার। আর এইটা হচ্ছে এর উপরে কি, এর উপরে এটার নাম কি, এই যে এই জায়গাটার নাম কি, শক্ত, এটার নাম হচ্ছে ফুলকা আর্চ, এটা ফুলকা রেকার। আর এইগুলা কি, এগুলো হচ্ছে গিল ফিলামেন্ট বা ফুলকা ফিলামেন্ট। বুঝছেন? ফুলকার সব জিনিস শেষ। এবার আমরা কি দেখবো বলো?
এইবার আমরা দেখব হচ্ছে ওর ধমনী তন্ত্র দেখতে। হার্টটা তোমাকে দেখাইতে পারবো, এটা সব জমে টমে শক্ত হয়ে যাওয়ায় হয়তোবা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীগুলো ওইরকম করে আলাদা করা যাবে কিনা জানি না, কারণ আমি ছিটতেছি আসলে এটাকে লিটারালি। হ্যাঁ, বাট তুমি একটা ছোট মাছ নিয়ে ট্রাই করবে, আমি তোমাকে দেখাচ্ছি। এই পেট বরাবর কেটে আরো সামনের দিকে যাবা, ঠিক আছে? ওর হার্টটা কই থাকে আমি তোমাকে দেখাই। এখানে মেবি একটা ইয়েস, অর্থোপেডিক সার্জন মনে হচ্ছে, কেচি ভেঙে ফেলছে। আমরা ওর হার্ট দেখাতে চাচ্ছি। বিসমিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ওর হার্টের চেম্বারে চলে আসছি, মানে চেম্বার না, ক্যাভিটিতে চলে আসছি। দাঁড়াও, পেরিকার্ডিয়াম সহ দেখাই দিব, সবকিছু দেখাই দিব ইনশাল্লাহ, অপেক্ষা করো, সমস্যা নেই। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে ওর হার্টের চেম্বার, ঠিক আছে? ওর হার্ট এখন জমে বরফ হয়ে আছে, একটু পানি দেই বেচারাকে। ওকে, আমি ওর পেরিকার্ডিয়ামটা ছিললেই চলে যাব কোথায়? ওর হার্টে চলে যাব। একটু নিট অ্যান্ড ক্লিন করে করা উচিত আমার, আমি যা বুঝতেছি। দাঁড়া দাঁড়া, পানিটা ফেল দিই। ওকে, ভেঙে দিই। আচ্ছা, যাই হোক, সাদি একটু জুম কর, আমি ওকে হাতেই দেখাই। এইটাই হচ্ছে ওর হার্ট, বুঝছো? দেখা যাচ্ছে না সাদি? যাচ্ছে? আচ্ছা, এখানে দেখে। ওকে, এটা হচ্ছে ওর হার্ট। আমি তাহলে ওর পেরিকার্ডিয়ামটা ছিঁড়ে ফেলি। দেখো, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। আমার কাছে একটা চিমটা থাকা দরকার ছিল, ঠিক আছে? দেখো, পেরিকার্ডিয়ামটাই ধরছি, কিন্তু পেরিকার্ডিয়ামটা ছিঁড়তেছি। তাহলে পেরিকার্ডিয়াম তোমরা দেখছো, রাইট? ছিঁড় ভাই। পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের পর্দা, যেটা আমাদেরও থাকে, বেশ শক্তই ওটা, বড় মাছ তো। আচ্ছা, আমি কেচি দিয়ে ধরি, হাতে ধরা যাচ্ছে না। ছোট কেচিটা কোথায় গেল? সমস্যা নেই, বড়টা দিয়ে কাজ চালাও। ওর পেরিকার্ডিয়াম কেটে দিচ্ছি। কেটে আমি দেখো ওর কি বের করে ফেললাম। এইটাই হচ্ছে ওর হার্ট, ঠিক আছে? দেখো, সবাই ভালো মতো দেখবা কিন্তু, কালকে অনেক সময় নিয়ে পড়াইছি, না পারলে কষ্ট আর কষ্ট। এই দেখো সাদি, দেখি, এইটা হচ্ছে ওর হার্ট, ঠিক আছে? এটা হচ্ছে রুই মাছের হার্ট। ওকে, এবার হার্টের উপরে দেখো, এই যে বাল্বের মতো দেখা যাচ্ছে, এই জিনিসটার নাম কি? এটা আমি বলবো না, এটা তোমরা বলবা, ঠিক আছে? এটা কে বলবে? এটা তোমরা বলবা। বাল্বের মতো এই জিনিসটার নাম কি বলো? এটার নাম তোমরা লিখবা। এটার নাম হচ্ছে বালবাস আর্টারিওসাস, তাই না? ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়ায়, এই যে এখানে অ্যাওর্টাটা দেখতেছো, এই যে অ্যাওর্টা, এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। এই ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়া হচ্ছে এটা বালবাস আর্টারিওসাস। আর নিচের দিকে এই যে গাঢ় রঙের দেখা যাচ্ছে জিনিসটা, এটা কিন্তু হার্ট না, এটা হচ্ছে ওর লিভার, বুঝছো? এটা হচ্ছে লিভার, হার্টের সাথে একদম লেগে আছে অলমোস্ট। এই লিভার, এই হার্ট, এই বালবাস আর্টারিওসাস, এবং সামনের দিকে অগ্রসর হয়েছে, এইদিকে একদম বরাবর এটা অগ্রসর হয়েছে। এটার নাম কি বলো? এটা হচ্ছে এই যে এই পাশ দিয়ে যদি দেখাচ্ছে, এইদিকে হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা অগ্রসর হয়েছে, এবং যাওয়ার পথেও কি করছে বলো? একটু কম কর, জুম আউট কর। এই পাশে কিন্তু ওর ফুলকা ছিল, আমি সব ফুলকা ছিঁড়ে ফেলছি। ভেন্ট্রাল অ্যাওর্টা যাওয়ার পথে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীগুলো কোথায় দিয়ে গেছে বলো? এই ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে শাখাগুলো কিন্তু এই পাশে আসছে, রাইট? ফুলকাতে গেছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আমি দেখি দুই একটা আলাদা করতে পারি কিনা, একটু একটু দেখা যাচ্ছে আর কি। মাছটা অনেক শক্ত এবং বড় হওয়ায় আমরা বরফ হয় পুরোপুরি মনের মতো কাজটা করতে পারি নাই। একটু বেটার ভিউ দেখানো যায় তোমাদের। আচ্ছা, এই পুরোটাই হচ্ছে ওর ভেন্ট্রাল অ্যাওর্টা। এই দেখো, দেখো ফুলকাতে যে গেছে, এটার প্রমাণ দেখাই তোমাকে। এই যে এইটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার মেইন পথ, ঠিক আছে? দেখো এই পাশ থেকে এই যে, আর এই দিক দিয়ে হচ্ছে শাখাগুলো গেছে। দুইটা পথ তো দেখতেই পাচ্ছ, তাই না? এই যে এটা হচ্ছে ওর শাখা। আমি এখন ধরতেছি ওর শাখাটাকে, এই ছিঁড়ে ফেলছি। আচ্ছা, যাই হোক, তাহলে ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে শাখাগুলো ফুলকাতে গেছে। কয়টা শাখা গেছে? 4 জোড়া শাখা, ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা দেখা। আর যদি বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দেখতে হয়,
তাই আমার কি করতে হবে, সব দুই পাশের ফুলকা ফেলে নিচের দিকে যেতে হবে, কারণ সার্কিউলার সেফালিকাস কোথায় আছে, চান্দিটার নিচে আছে, বুঝছো? তো ওইটা আসলে অপারেটিভ এরিয়াটা আমাদের আজকে একটু নোংরা হয়ে যাওয়ায়, মাছটা বরফ থাকায় আমরা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী দেখার প্রচেষ্টা নিলাম না। ইন ফিউচার ইনশাল্লাহ আবার চেষ্টা করব। তাহলে আমরা এই মাছের ব্যবহারিক থেকে কি কি শিখলাম বলো? প্রথম দিন এর দেহ গঠন শিখছিলাম, তাই না? মাছটাকে ধন্যবাদ, মাছটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেল। আবার একটু শেষবারের মতো শিখিয়ে দেয়। প্রথম দিন ওর দেহ গঠন শিখেছিলাম, সেখানে শিখেছি যে এই ব্যাটার তুণ্ডটা হচ্ছে ভোতা, তাই না? মুখটা হচ্ছে ভোতা, নরম ঝালরের মতো। এই ছিদ্রটাকে বলছিলাম আমরা নাসারন্ধ্র, এটা চোখ, চোখের আবার কোনো পাপড়ি নাই, তাই না? স্বচ্ছ কর্নিয়া দিয়ে এটা আবৃত। এটা হচ্ছে ওর কানকো, কানকোর নিচে কি থাকে বলো? কানকোর নিচে এটার নাম কি? এই সবাই কিন্তু রিভিউ দিবা, আজকে এত কষ্ট করে পড়াচ্ছি। আমার সাদা গেঞ্জি পরে আসছি, এটা দাগ টাগ দিয়ে ভরে গেছে, মাছের দাগ দিয়ে, কষ্ট পেলাম। আচ্ছা, এইটা হচ্ছে কি ব্রাকিওস্টেগাল পর্দা, তাই না? আর এই পাখনাগুলো আলাদা করে চিনাইছি তোমাকে। আইস, আইস যে ডার্মিসের পকেটে থাকে সেটা দেখাইছি। এই যে ডার্মিসের পকেট, এখান থেকে একটা আইস বের করেও তোমাদের গত ক্লাসে পড়াইছি। এগুলোতে আজকে আর যাবো না। পেটের ভেতর থেকে ওদের পটকা বের করে নিয়ে আসছি। পটকার যেই নালীটা অন্য নালীর সাথে সংযুক্ত থাকে সেটার নাম হচ্ছে নিউমেটিক নালী, ঠিক আছে? নিউমেটিক নালী এটা। তারপরে পটকাতে এগুলা কি? এটা হচ্ছে টিউনিকা এক্সটার্না, এটা টিউনিকা ইন্টারনা। ইন্টারনাতে থাকে গ্যাস গ্রন্থি। ক্যাপিলারিগুলার নাম হচ্ছে রেটি মিরাবিলিয়া। শেষ। ফুলকা দেখলাম, ফুলকা রেকার চিনছি, ফুলকা আর্টস চিনছি, ফুলকা ফিলামেন্ট চিনছি, শেষ। আর আমরা এখানে হার্ট দেখলাম, হার্টের ভালভাস আর্টারিওসাসটা সুন্দর করে বুঝাইছি, ঠিক তো? ওকে, তো এইটুকুই ছিল আমার ব্যবচ্ছেদ। এখন সাদি ভাই হচ্ছে কি করবে, এটা সাদি ভাই হচ্ছে আমাদের ক্যান্টিনে কোনো একটা ছেলেকে দিয়ে এটাকে সুন্দর করে কাটিয়ে ফেলবে, এবং 2 দিন পরে, আজকে সময় নেই, আজকে আমি আসলে ক্লাস শেষে একটা জায়গায় দৌড় দিব, 2 দিন পরে আমি ওকে রান্না করব, এবং রান্না করা ছবিটাও তোমাদের দেখাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখেন, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো প্র্যাকটিক্যাল পার্ট এখানেই শেষ, আমার অপারেশন শেষ। আমার একটা হাত ধোয়া দরকার ছিল, বাট হু কেয়ার্স, আমি পড়াবো তোমাদের। ওকে, থ্যাংক ইউ বন্ধু, কষ্ট করলা। এই বলো তোমরা বুঝছো কিনা? যে জিনিসগুলো সব দেখাইতে পারি নাই, আরো কিছু দেখানো যাইতে পারতো, বাট মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারগুলো কি তুমি দেখতে পারছো কিনা বলো? মাছের কিডনি, আচ্ছা খুব ভালো প্রশ্ন। মাছের কিডনি অনেক বড়, এবং এটা হচ্ছে এটার ভেতরে হিজিবিজির মধ্যে। এই কিডনিটা আবার তোমাদের প্র্যাকটিক্যাল পার্টে নাই, যে মাছের কিডনি প্রদর্শন করো, এটা নাই, এটা বেশি হিজিবিজি, বুঝছো? এখানে এই যে কালো রঙের জিনিসটা, এই ভেতরে ভেতরে সেন্টারে হচ্ছে কিডনি আছে, এটা লিভারের থেকে বড়, বুঝছো? আচ্ছা, আর এইটা ওর মানে শুক্রধানী হইতে পারে, বুঝছো? মোস্ট প্রবাবলি এটা পুরুষ মাছ, এবং এটা ওর হচ্ছে শুক্রাশয় বা শুক্রধানী, এটার ভেতরে ওর শুক্রাণু তৈরি হবে, বুঝছো? এটা পুরুষ মাছ, এটা হচ্ছে ওর শুক্রধানী। আচ্ছা, এগুলোতে গেলে আমাদের অনেক টাইম লেগে যাবে, এবং এগুলো আমাদের যেহেতু প্র্যাকটিক্যাল পার্টে নাই, 3টা মাত্র প্র্যাকটিক্যাল আছে, সেই প্র্যাকটিক্যালগুলো আমি তোমাকে দেখাই দিচ্ছি, তারপর পড়াই ফিরি, চলো। হৈমন্তীতে বলছে জি ভাই খুব ভালো মতো বুঝছি, তোমার এখন না বুঝলেও চলবে, তুমি এখন আরো ভালো মতো বুঝলে তুমি এখন অন্যদেরকে বুঝাবা, রাইট? কারণ হৈমন্তী আপু অলরেডি বুঝে টুঝে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছে। অঙ্কীয় দেশ কোনটা ভাই? এত দিন পড়ানোর পর যদি এটা বলিস, আমার যেই দেশটা তুই দেখতেছিস এটা আমার অঙ্কীয় দেশ, এবার যেটা দেখতেছিস এটা হচ্ছে আমার পৃষ্ঠীয় দেশ, ঠিক আছে? ওকে, পেটের দেশ হচ্ছে অঙ্কীয় দেশ। মাছের বৃক্ক মানে বৃক্ক কোনটা না? আচ্ছা, বৃক্ক কিডনি, ওকে, ভালভাস আর্টেরিওসাস, ভেরি গুড, তোমরা লিখছো, ওকে। আচ্ছা, বুঝলে জোস। চলো আমরা তাহলে পড়ে ফেলি, মাছের বাকি গল্পগুলো আমরা করে ফেলি। এই যে পটকা পর্যবেক্ষণ দেখো তো, রুই মাছকে চিৎ করে শোয়াইতে বলছে, আটকাই দিতে বলছে, আমরা আটকাই নি, আমরা স্কালপেল, স্কালপেল মানে হচ্ছে ওই যে ব্লেডের মতো, বুঝছো? তো ওই ব্লেডটা আমাদের নাই আসলে, আমরা হাতের কাছে যা আছে এগুলো দিয়ে কাজ সেরে ফেলছি, কেচি দিয়ে কেটে নিছি। গলবিল অঞ্চলের পেশি মানে যে ওর যে গলার দিকটার পেশি, ওই দিকটা কেটে ফেলতে হবে, ঠিক আছে? পরিপাক নালী এগুলো অপসারণ করলে পটকা দেখা যাবে, পটকা আমরা দেখছি, এগুলো সবই দেখে ফেলছি, ওকে। ও রুই মাছ এবং মানুষের শ্বসনাঙ্গের পার্থক্য, মানুষের শ্বসনাঙ্গ মানে ফুসফুস, আর এখানে হচ্ছে পটকা। কোথায় ফুসফুস আর কোথায় পটকা, এই দুটোর মধ্যে পার্থক্য পারবা না? রিডিং পড়বা, এগুলো একদম ইজি, একদম সোজা, ওকে। ফুলকার চারদিকে আলাদা করে কোনো পর্দা নাই, কিন্তু ফুসফুসের চারদিকে কিন্তু প্লুরা নামক আরেকটা পর্দা আছে, ঠিক আছে? কোনো একদিন মানুষের ফুসফুস তোমাদেরকে নিয়ে পড়াই দিব ইনশাল্লাহ, দেখা যাক সামনে, ঠিক আছে? ওকে, চলো আমরা রুই মাছের জীবন বৃত্তান্ত পড়ি। এখন আমরা গল্পের দেশে চলে যাব, আমরা গল্প করে পড়া শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এটা এটা সরাই ফেল, সরাই ফেল, ওকে। জীবন বৃত্তান্তে চলে আসি, চলো।
তাহলে রুই মাছ উপযুক্ত পরিবেশ না পাইলে ডিম ছাড়তে পারেন, এটা গত ক্লাস আলোচনা করছি। রুই মাছের ডিম ছাড়ার জন্য দরকার কি বলো? এখানে সব সাহিত্য নির্ভর আলোচনা হবে, মজার আলোচনা হবে, তাই চলে না গিয়ে ক্লাস করতে পারো, মজা হবে, সব গল্প। রুই মাছ স্রোত ছাড়া পানিতে ডিম ছাড়ে না। ডিম হয় পেটে, কিন্তু সেই ডিম আবার তার দেহ কর্তৃক শোষিত হয়ে যায়, পুষ্টি হিসাবে ব্যবহার হয়ে যায়। ডিম আর ছাড়া হয় না। ডিম ছাড়তে হইলে, শুক্রাণু ছাড়তে হইলে স্রোত থাকতে হবে। যেমন এই মাছটার পেটে কিন্তু আমি শুক্রধানী দেখতে পারছি, কিন্তু এই শুক্রাণুটা ও ছাড়তে পারবে কিনা ডিপেন্ড করবে কোন পরিবেশে আছে। স্রোতযুক্ত পরিবেশে সে পারবে, পুকুরে, হাওরে, বিলে থাকলে সে পারবে না। সো নিজের দেহ যদি নিজের ডিমকে বা শুক্রাণুকে অ্যাবজর্ভ করে ফেলে, এই ঘটনাকে আমরা বলি অ্যাট্রেসিয়া। বুঝছো? আচ্ছা, তাহলে অ্যাট্রেসিয়া কি পরীক্ষা আসতে পারে তুমি যেন পারো। আচ্ছা, প্রজনন তন্ত্রে দেখো পুরুষে একজোড়া লম্বা শুক্রাশয় থাকে, হ্যাঁ, যেটা ওরও ছিল আসলে, দুইটা লম্বা শুক্রাশয়, আর স্ত্রী মাছে একজোড়া লম্বা ডিম্বাশয় থাকে। এবার পেরিটোনিয়াম পর্দাটা তোমাকে দেখাইছি তাই না, কালো করে। ওই পর্দার ভাঁজ থাকে। ভাঁজ কেন? পর্দাটা আসলে পেটের ভেতরে যে অঙ্গগুলো আছে এগুলোকে ঢেকে রাখে বিভিন্নভাবে ভাঁজ খেয়ে খেয়ে। এবার এই পর্দার যেই ভাঁজটা তোমার শুক্রাশয়কে আবৃত করে রাখবে সেটার নাম হচ্ছে মেসোরকিয়াম। তাহলে মনে করো এটাই সেই পর্দার ভাঁজ যেটা শুক্রাশয়কে আবৃত করে রাখছে। ঠিক আছে, এই ভাঁজটাকে তুমি বলবা মেসোরকিয়াম। পেরিটোনিয়াম পর্দা হচ্ছে আমাদের উদরগহ্বরের পর্দা, আমাদের পেটেও থাকে। এটা কেমনে মনে রাখা যায়? বেসিক্যালি আমার একটা ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে কিয়াম। তো কিয়াম যেহেতু ছেলেদের নাম, তাহলে মেসোর কিয়াম এটা আসলে ছেলে মাছের থাকবে, শুক্রাশয়ের উপরে থাকবে। আর মেয়েদেরটার নাম হচ্ছে মেসো ভেরিয়াম। এখানে যে ভাঁজটা থাকবে শুক্রাশয়ের, এই ভাঁজটার নাম হচ্ছে মেসো ভেরিয়াম। এবার একটা মজার ব্যাপার দেখো ছবি থেকে, শুক্রাশয়ের শুক্রাণু বের হওয়ার জন্য কি আছে? শুক্রনালী। কিন্তু ডিম্বাশয়ের কিন্তু আলাদা করে কোনো কি নাই, ডিম্ব নালী নাই। তাহলে লিখে ফেলো, কি নাই এখানে লিখে ফেলো, ডিম্ব নালী নাই। রুই মাছের ডিম্ব নালী নাই। এইটা একটা বড় ডিম্বাশয়, এটার ভেতরে ছোট ছোট অনেক ডিম আছে, এগুলোকে আমরা বলছি অনুডিম্বাশয়। ঠিক আছে, এগুলো হচ্ছে কি বলো? অনুডিম্বাশয়। আচ্ছা, অনেকগুলো অনুডিম্বাশয় মিলে একটা আস্ত ডিম্বাশয় তৈরি, এরকম একজোড়া ডিম্বাশয় থাকে। আর এটা হচ্ছে ওদের কিডনি, দেখছো বেশ বড় কিন্তু সাইজে, লিভারের থেকে বড়। আর আর কি দেখবা, গোবিনী মানে কি? গোবিনী মানে হচ্ছে ইউরেটার, ইংরেজিতে যেটাকে ইউরেটার বলে। ইউরেটার কিডনি থেকে যেটা মূত্রথলিতে নিয়ে যায় মানুষের ক্ষেত্রে, ওইটাকে ওরা বাংলায় বলছে গোবিনী। খুবই পচা হয়েছে বাংলাটা, এনিওয়ে গোবিনী মানে ইউরেটার। ওকে, এবার আসো যৌন পরিপক্কতা। আচ্ছা, রুই মাছের ডিমটা কিরকম? অনেক কুসুম থাকে, হ্যাঁ, প্রচুর কুসুম থাকে, থাকুক। যৌন পরিপক্কতা কত বছর বয়সে আসে? নর্মালি আগে 2 বছর বয়সে তারা জননক্ষম হতো, কিন্তু ইদানিং কালে সবাই ইস্টে পাকা হয়ে যাচ্ছে। রুই মাছের ব্যতিক্রম না। কেন বললাম? কারণ আমি দেখি যে ধরো ছোট বাচ্চারা যারা 3, 4, 5-এ পড়ে, এই বয়সী ছেলে বা মেয়ের এমনিতেই চেহারাতে একটা শিশু সুলভ কমনীয়তা থাকে, তাই না? দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন প্রোগ্রামে গেলে দেখি এরা অনেক সাজ টাচ নিয়ে ফেলছে, বিশেষ করে ছোট ছোট মেয়েরা। এরা বড়দের মতো একটু আচরণ করছে, তখন দেখে একটু কষ্ট লাগে, তাই না? বাচ্চারা বাচ্চাদের মতো থাকবে, বাট আমরাও হয়তো বা কোনো কারণে অভিভাবক হিসেবে ওদের অনুপ্রাণিত করি যে একটু একটু ত্বকে এইটা মাখো, ওইটা মাখো। বিশ্বাস করো, শিশুর ত্বক খুবই সেন্সিটিভ, এবং এখানে হাবিজাবি দেওয়া আসলে একদমই উচিত না, বুঝছো? এবং তোমরা এটা পড়বা, কর্মমুখী রসায়ন চ্যাপ্টারে পড়বা, কসমেটিক্স এর মধ্যে থাকে হচ্ছে প্যারাবেন নামক একটা কেমিক্যাল, এবং এই প্যারাবেন ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী। সো এবং এই প্যারাবেন দিলে ইস্ট্রোজেন বেশি ক্ষরণ হয়, ফলে বয়সন্ধিকাল অনেক আগে আগে চলে আসে। ছোট বাচ্চাগুলোকে মনে হয় তাড়াতাড়ি বড় হয়ে গেছে। যাই হোক, আমাদের কথা সেটা না। তো দেশে আসলে ওই ফেসবুক, টিকটক এগুলো চলে আসায় পোলাপান আসলে আরো বেশি অল্প বয়সে পেকে যাচ্ছে। রুই মাছও তার ব্যতিক্রম না। আগে 2 বছর বয়সে জননক্ষম হইতো, এখন বাংলাদেশে 3 বছর বয়স, আরো পিছাই ছিল। কিন্তু এখন দেখো ওদের ইন্টারব্রিডিং এর ফলে এখন 1 বছর বয়সেই জননক্ষম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওদের জন্য এটা আনন্দের সংবাদ। ওকে, কখন প্রজনন করে? ওদের প্রজননের জন্য ওরা বেছে নিচ্ছে একটা রোমান্টিক পরিবেশ। পরিবেশটা কেমন হতে হবে আমি তোমাকে বলি। যখন স্ত্রী রুই মাছ এবং পুরুষ রুই মাছ চিন্তা করবে যে আমরা নিষেক ঘটাবো, তখন ওরা বেছে নেয় এমন একটা সময়, যে সময়টাতে বাইরে মানুষজন নাই, ওদেরকে কেউ ডিস্টার্ব করবে না। হ্যাঁ, আকাশে ঝড় উঠেছে, কালবৈশাখী মনে করো, নদীতে প্রচুর ঢেউ এবং পানি অনেক ঘোলা হয়ে আসছে ঢেউয়ের কারণে, বুঝছো? তো এরকম একটা পরিবেশও বেছে নেয় কালবৈশাখীর সময়টা, বর্ষাকাল মেইনলি। তো জুন জুলাই মাসটা ওদের প্রজননের জন্য ভালো টাইম, অন্য সময় না। ওদের দৈর্ঘ্য কতখানি হয়? 51 থেকে 70 সেন্টিমিটার স্ত্রী মাছের ক্ষেত্রে, পুরুষ মাছের ক্ষেত্রে 60 থেকে 65 সেন্টিমিটার, এইটুকু দৈর্ঘ্য হয় সাধারণত প্রজননের সময়। তাহলে প্রজনন ঋতু বলতে আমরা কোনটাকে বুঝতেছি? মেইনলি বর্ষাকালকে। পরীক্ষায় কিন্তু এটা আসে, ঠিক আছে? ওকে,
তারপর দেখো প্রজনন স্থান, তাহলে আমি তো শিখাই ফেলছি যে পুকুর, হাওর বাওর, বিল, বদ্ধ জলাশয়ে ডিম পারবে না। অভিপ্রয়াণ বা মাইগ্রেশন, বাংলায় যদি অভিপ্রয়াণ পড়ো এটা বুঝা তোমার জন্য টাফ, ইংরেজিতে মাইগ্রেশন পড়ো ইজি। মাইগ্রেশন মানে কি? মাইগ্রেশন মানে তুমি এক জায়গা থেকে আরেক দেশে যাচ্ছ, তোমার দেশে তোমার ভালো লাগতেছে না বা কেউ আক্রমণ করছে, তুমি আরেক দেশে মাইগ্রেট হচ্ছ। রুই মাছের মনে করো ডিম ছাড়তে হবে তার, সে প্রজনন করতে চায়, প্রজনন করার লক্ষ্যে সে ধরো ছিল বিলের মধ্যে, বিল থেকে সে সাঁতরে সাঁতরে নদীতে গিয়ে পৌঁছাইছে, বিলের কোথাও না কোথাও নদীর সাথে কানেকশন, সে নদীতে গিয়ে পৌঁছাইছে, সেখানে গিয়ে সে ডিম ছেড়ে আসছে, দ্যাটস কল্ড মাইগ্রেশন। এবার আমাকে বলো রুই মাছের মাইগ্রেশনে সে কি এমন হয় যে ভাই আমি আগে মিঠা পানিতে ছিলাম, আমি এখন গিয়ে সমুদ্রে গিয়ে পড়ছি, লোনা পানিতে চলে গেছি? এরকম তো না, ওর মাইগ্রেশনটা কিন্তু মিঠা পানির মধ্যেই আবদ্ধ, রাইট? রুই মাছের মাইগ্রেশনটা মিঠা পানির মধ্যেই আবদ্ধ, এবং যদি মিঠা পানির মধ্যেই তোমার মাইগ্রেশনটা থাকে, এমন মাইগ্রেশনকে তুমি বলবা প্রোটামোড্রোমাস। শব্দটা একটু শিখে রাখো। এবার আসো আমি তোমাকে যদি একটু তুলনা করি, ইলিশ মাছের মাইগ্রেশনটা তোমাকে যদি দেখাই, ইলিশ মাছ কি করে। ইলিশ মাছ হচ্ছে নদীর মাছ। আমি একটু বাংলাদেশের ম্যাপ আঁকি অল্প করে, কুইক আঁকবো, তো পচা হইলে কেউ মন খারাপ করবা না, বাংলাদেশ ধরে নিবা। তো আচ্ছা, নিচে তো আর জায়গা নেই, So, মনে করো এটি আমাদের বাংলাদেশ, ঠিক আছে? আচ্ছা, so, নিচে হচ্ছে সাগর, রাইট? আর এখানে মেঘনা নদী। আচ্ছা, নদ নদী পড়াবো না, আবার পড়াইতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো এটা ধরো রুই মাছ, আমার হলুদ স্পটটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছ, সরি ইলিশ মাছ, ইলিশ মাছ কিন্তু সাগরের মাছ, বুঝছো? কেউ একজন জিজ্ঞেস করছে না ভাই মাছ কেমনে চিনবো, তোমার চিনাই দিচ্ছে। এই ইলিশ মাছ এটা কি নদীর না সাগরের, এটাও চেনা যায়। কিভাবে চিনবা জানো? আমি তো খাবার নিয়ে অনেক গবেষণা করি, মাছ নিয়ে অনেক গবেষণা করি, এই জন্য আমি এগুলো জানি। যখন একটা ইলিশ মাছ চিন্তা করে যে আমি আসলে নদীতে যাব, কেন যাব? কারণ নদীর স্রোতটা হচ্ছে এই দিক থেকে এইদিকে। বোঝার চেষ্টা করো মাছের সাইকোলজিটা। নদীর স্রোত কোন দিকে? এটা হচ্ছে নদীর স্রোত, গোলাপিটা, তাই না? আর মাছ ডিম পাড়ার জন্য কোন দিকে সাঁতরায়? বিপরীত দিকে সাঁতরায়। তো মাছ সাঁতরাবে হচ্ছে এইদিকে, স্রোতের বিপরীতে সে সাঁতরাবে। এই ধরনের আচরণকে আমরা বলি নেগেটিভ রিওটেক্সিস। রিওটেক্সিস মানে হচ্ছে স্রোতের সাথে কিভাবে সে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেটা। যদি সে স্রোতের দিকে যাইতো, এটাকে আমি বলতাম পজিটিভ রিওটেক্সিস। যেহেতু ইলিশ মাছ, রুই মাছ সবাই স্রোতের বিপরীতে সাঁতরায়, এটাকে আমরা বলি নেগেটিভ রিওটেক্সিস। কেমন? তো মেইনলি স্রোতের বিপরীতে সাঁতরানোর জন্যই ইলিশ মাছটা সাগর থেকে নদীতে যায়, বুঝছো? এবং নদীতে যাওয়ার সময় ওরা আসলে ওদের দেহে অনেক তেল সঞ্চয় করে নিয়ে যায়। সো যেই ইলিশ মাছগুলো একটু তৈলাক্ত, একটু মোটা সোটা, এগুলো আসলে নদীর রুই মাছ। সাগরের রুই মাছটা অপেক্ষাকৃত চিকনা হয়, বুঝছো? কারণ ওরা তো দেহে কিছু সঞ্চয় করে না। কিন্তু যখন সে নদীতে যাচ্ছে, সে জানে তার তার জন্য তো মেইন পরিবেশ নদী না, সে তাই খাবার সঞ্চয় করে নিয়ে যায়, এই জন্য তার গাটা একটু মোটা সোটা হয়। এনিওয়ে, তো আরেকটা কথা প্রচলিত আছে যে মেঘনা নদীর ইলিশ একটু কম মজা, পদ্মার ইলিশ বেশি মজা। এটার পেছনে কারণ কি? মেঘনা তো এই যে এটাই, রাইট? তো এইখানে যখন ইলিশ যায়, তখন তার দেহে সঞ্চিত খাবার আসলে কম থাকে। সে যদি আরো দূরে যায়, ধরো এটা পদ্মা, হ্যাঁ, যে এটা হচ্ছে পদ্মা, তো পদ্মা হচ্ছে এইখানে। ইলিশ মাছ যদি এতখানি দূরে আসে, তার দেহে সঞ্চিত খাবার আরো অনেক বেশি থাকে, হ্যাঁ, সে আরো মোটা সোটা থাকে, এই জন্য আরো মজা হয়। এই পাশে তো ভারতের গঙ্গা, ইলিশ মাছ সাঁতরাইতে সাঁতরাইতে আর গঙ্গাতে যায় না, এত দূর পর্যন্ত যায় না। এই জন্য ভারতে ইলিশের এত হাহাকার, ওরা আমাদের কাছ থেকে ইলিশ নেয়, বুঝছো? এত তো সাঁতরাইতে পারে না একটা ইলিশ মাছ, আর আমরাই তো সব ধরে ফেলি। ওরা আমাদের পানি আটকে দেয়, আমরা এখানে সব ইলিশ আটকে দিই, সব ইলিশ ধরে ফেলি। আচ্ছা যাক, সো ইলিশ মাছের যে মাইগ্রেশনটা সাগর থেকে নদী, এটা কিন্তু মিঠা পানিতে বা লবণাক্ত পানিতে আবদ্ধ এরকম না, ও লোনা পানি থেকে মিঠা পানিতে আসতেছে। এটাকে তুমি প্রোটামোড্রোমাস বলবা না। কিন্তু রুই মাছেরটা দেখো, এইখানে মনে করো একটা হাওর ছিল, বিল ছিল, এখান থেকে সে নদীতে আসতেছে, মিঠা পানি থেকে মিঠা পানিতে আসতেছে। এমন মাইগ্রেশনকে আমরা বলবো প্রোটামোড্রোমাস। বুঝাইতে পারছি কিনা বলো? বুঝতেছো? আচ্ছা, তারপর কোথায় যাবো বলো? ডিম ছাড়ার সময়, এটা পুরোটাই সাহিত্য, হ্যাঁ, মনের মাধুরী মিশায় লিখছে। চলো একটু আমরা তোমাকে নিয়ে পড়ি। প্রজননের সময় যৌন পরিপক্ক পুরুষ এবং রুই মাছ, মানে যারা প্রজনন ক্ষম হয়ে উঠছে, তারা কিভাবে সাঁতরাবে? স্রোতের বিপরীতে সাঁতরাবে, পরস্পরের গা ঘেঁষে। এখন কাহিনী হচ্ছে, এটা প্রকৃতির নিয়ম অনুযায়ী শুরুতে সাঁতরাবে হচ্ছে স্ত্রী রুই মাছ, এটা সাইজ একটু বড় থাকে নর্মাল, ঠিক আছে? এবং তার পেছন পেছন সাঁতরাবে হচ্ছে পুরুষ রুই মাছ,
বুঝছো? আচ্ছা, তো ছোটাছুটি করতেছে, তোলপাড় করে পূর্ব রাগ, কি শব্দ ইউজ করছে বুঝছো? এইটা যে আমি প্রজনন করতে চাই এটা প্রদর্শন করবে। আচ্ছা, তাহলে পুরুষ মাছ স্ত্রী মাছকে অনুসরণ করবে, সমস্যা নাই। দেখো বর্ষাকালে অমাবস্যা বা পূর্ণিমায়, হ্যাঁ একদম দারুণ পরিবেশ, বর্জ্যপাত সহ প্রবল বর্ষণ, উজানের পাহাড়ি ঢল, তীব্র স্রোত, ফেনিল ঘোলা পানিতে রুই মাছ ঝাঁক বেঁধে নদীর অগভীর অংশে ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়। কি পরিমাণ এফোর্ট দিচ্ছে আজমল স্যার এখানে, দেখছো? মাশাল্লাহ। আচ্ছা, পানির টেম্পারেচার কত থাকে? 24 থেকে 28, আরামদায়ক টেম্পারেচার। প্রচুর অক্সিজেন থাকে পানিতে, কারণ পানিতে তখন অনেক স্রোত থাকে, বাতাসের অক্সিজেন এখানে দ্রবীভূত থাকে। হ্যাঁ, এই রুই মাছের যৌন প্রজননের জন্য অধিক অক্সিজেনটা দরকার। আচ্ছা, এই এই রুই মাছ নিয়ে, আচ্ছা এটা রুই মাছ না, এটা কাতলা মাছ। পরে তো আরো সাহিত্য। আচ্ছা, ওর প্রজনন গ্রন্থিকে উত্তেজিত করতেছে অনেক বেশি অক্সিজেন। এই সময় কি হচ্ছে দেখো, পুরুষ এবং স্ত্রী মাছ এদের ছুটাছুটি, রিওটেক্সিসের আবেশীয় প্রভাব। রিওটেক্সিস বুঝছো কিনা? স্রোতের বিপরীতে সাঁতরানো, এটাকে আমরা বলি নেগেটিভ রিওটেক্সিস, তাই না? এটার প্রভাবে স্ত্রী মাছের দেহে হঠাৎ ঝাঁকুনি আসে, এই ঝাঁকুনি দিয়ে সে অসংখ্য ডিম ছেড়ে দিল। তাহলে ডিমটা কোথায় এখন? পানিতে। ডিমটা কিন্তু এখন পানিতে, বুঝছো? এই ডিম ছাড়া দেখলে পরে পুরুষ রুই মাছ আর ঠিক থাকতে পারবে না, সে তার শুক্রাণু ছেড়ে দিবে, ঠিক আছে? এবং এই শুক্রাণু ডিম্বাণু কিন্তু পানিতে। শুক্রাণু ডিম্বাণুর মিলনকে আমরা নিষেক বলি। শুক্রাণুর সাথে ডিম্বাণু দুইটা সেল কোলাইড করবে, একসাথে মিশে যাবে, জাইগোট তৈরি করবে, এটাকে আমরা নিষেক বলি। এই ব্যাপারটা কিন্তু রুই মাছের দেহের অভ্যন্তরে ঘটলো না, এটা পানিতে ঘটলো। এই ধরনের নিষেককে আমরা বলি এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা বহি নিষেক। তাহলে রুই মাছের ক্ষেত্রে হয় বহি নিষেক। মানুষের ক্ষেত্রে নিষেক কোথায় হয়? দেহের অভ্যন্তরে, তাই না? ফিমেল বডিতে ডিম্ব নালী বলে একটা অঙ্গ আছে। আমরা যখন মানব জীবনের ধারাবাহিকতা পড়বো সবকিছু তোমাকে দেখাবো, যে ডিম্ব নালী কোনটা, জরায়ু কোনটা, সমস্যা নাই। সো ওই ডিম্ব নালীতে মানুষের নিষেক হয়। তাহলে মানুষের নিষেক তো মানুষের দেহেই হচ্ছে, ফিমেলের দেহে হচ্ছে, এটাকে তুমি অন্তনিষেক বলবা। রুই মাছের নিষেক কি? বহি নিষেক। ওকে। আর এই যে ডিম ছাড়তেছে, শুক্রাণু বের করছে, এই ব্যাপারগুলোকে আমরা স্প্যানিং বলি। বাংলায় বলছে তোমাকে, মানে বাংলা লিখছে স্পনিং, আসলে এটাকে কি বলি? স্প্যানিং বলি। আচ্ছা, মাত্র 15 সেকেন্ডের মধ্যে এই পুরো ঘটনা ঘটে যায়, কিন্তু এটা লিখছে তো মাশাল্লাহ, পড়তে 10 মিনিট লেগে গেল আমাদের। ওকে, ফিকান্ডিটি কি? এটা যদি পরীক্ষাতে আছে, ফিকান্ডিটি কি? রুই মাছের ডিম উৎপাদন ক্ষমতাকে আমরা বলি ফিকান্ডিটি, বুঝছো? তাহলে ফিকান্ডিটি কত নরমালি? প্রতি কেজি ওজনের জন্য 1 থেকে 4 লক্ষ। আমাদের যে রুই মাছটা, এটা যদি একটা ফিমেল মাছ হতো, এটা ধরো 2.5 কেজি ওজন, তাহলে এটা মোটামুটি মানে 2.5 থেকে 10 লক্ষ ডিম তৈরি করতে পারতো একটা এরকম 2.5 কেজির জন্য রুই মাছ। মানে প্রতি কেজির জন্য সে 1 থেকে 4 লক্ষ ডিম তৈরি করতে পারে। আচ্ছা, নিষেক তো বহি নিষেক বলে ফেললাম। এবার এই যে ডিমটা যেটা পানিতে আছে, এটার ভাগ্যে কি ঘটতে পারে? এই ডিমটা পানিতে ভেসে থাকতে পারে, অথবা সে ডুবে যেতে পারে। যদি ডিমটা ডুবে যায়, তখন তুমি তাকে বলবা হচ্ছে পেলাজিক, তখন তাকে বলবা হচ্ছে ডিমার্সাল। রুই মাছের ডিমটা হচ্ছে ডিমার্সাল, যেটা পানিতে ডুবে যাবে, ঠিক আছে? আর সামুদ্রিক মাছগুলোর ডিম সাধারণত পানিতে ডুবে না, ওরা ভেসে থাকে। এরকম ডিম ভেসে থাকলে সেটাকে বলবা পেলাজিক। এবার দেখি বুদ্ধিমান কেউ আছো কিনা যে বলতে পারবা যে পেলাজিক কেন হলো, সামুদ্রিক মাছগুলোর ডিম কেন পেলাজিক হলো, কেন ভেসে থাকছে? তোমরা কি ডেড সি বা মৃত সাগরের কথা শুনেছো কিনা? জর্ডানে এই সাগরে মানুষ গেলে ভেসে থাকতে পারে। নর্মালি সাগরের মধ্যে 3.6% বোধহয় লবণ থাকে আর কি, বুঝছো, সাগরের পানিতে। কিন্তু ডেড সিতে এই লবণের পরিমাণ অনেক বেশি, ফলে পানির ঘনত্ব অনেক বেশি। সেই ঘনত্ব তোমার দেহের ঘনত্বের থেকে বেশি, ফলে তুমি ওইখানে হালকা, তুমি ভেসে থাকো। নর্মাল সাগরে লবণ এত বেশি না যে তুমি ভেসে থাকতে পারবা, বাট ডেফিনেটলি মিঠা পানি থেকে সমুদ্রের পানিতে ভেসে থাকা ইজি, কারণ এখানে ঘনত্ব বেশি পানি, লবণ থাকায়। বুঝতেছো ব্যাপারটা? একই কথা ডিমের ক্ষেত্রে, মিঠা পানিতে লবণ নাই, পানির ঘনত্ব কম, ডিম নিচে পড়ে যায়, ডুবে যায়। লবণাক্ত পানিতে ঘনত্ব বেশি, ফলে ডিম উপরে থাকে, ভেসে থাকে। এমন ডিমকে তুমি বলছো পেলাজিক ডিম। হলো রে? বুঝছো? কি অবস্থা বলো? সবকিছু আমরা লজিক দিয়ে পড়তেছি, কিন্তু কে কে বুঝতেছো আমাকে বলো। নিয়ামুল বলতেছে আল্লাহর দেওয়া ত্বকে এইসব লাগানো ঠিক না, এটাও আবার ভুল ইন্টারপ্রিট করছো। ত্বকে তুমি একটু করে মেরিল লাগাবা, একটু ময়শ্চারাইজার লাগাবা, দ্যাটস নট ব্যাড। ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, তাই না? একটু তেল লাগাবা, সমস্যা নেই। কিন্তু আমি বলছি যে বাচ্চাদের ত্বকে তুমি এক্সপেরিমেন্ট চালাতে যাবা না অবশ্যই। বাচ্চাদের ত্বক মানে অনেক বেশি সেন্সিটিভ এবং কোমল ত্বক, ওইখানে
মানে এত ভারী ভারী জিনিস বসানো যায় না, তো ত্বকের ক্ষতি হয়, এই আর কি। আসো, আমরা কোথায় ছিলাম বল, বুঝতেছো কিনা বলো। ভাইয়া মাছের কোথাও কেটে গেলে তা কি আর ঠিক হয় না, কারণ অনুচক্রিকাত নাই? খুব ভালো প্রশ্ন করছো, গ্রেট। আচ্ছা এখন দেখো, মাছের দেহে যদি কাটে তাহলে কি মানুষের মতো এরকম গল গল করে এত রক্ত পড়ে? ধরো তুমি একটা জীবিত মাছের গায়ে একটা কাট দিলা, যেখানে তার শুধু মাছের বা মাংস অংশটাই কাটছে, আর কিছু কাটে নেই, দেখবা তার কিন্তু অত পরিমাণ রক্তপাত হচ্ছে না, ফলে তার সমস্যা হবে না। ওই অংশটা ক্ষতপূরণ হয়ে যাবে, সেল ডিভিশন হয়ে হয়ে ক্ষতটা পূরণ হয়ে যাবে, বুঝতে পারছো? এখন যদি ধরো এমন হয় যে তুমি তার একটা বড় ধমনী কেটে দিছো, যেখান দিয়ে রক্তপাত হচ্ছে, সেই রক্তপাত বন্ধ হওয়ার কোনো ব্যবস্থা তার নাই, এই আর কি, বুঝছো? সূর্যর তাপে ডিম নষ্ট হয় না? ভালো প্রশ্ন করতেছো। না, ডিম তো অলরেডি নিষিক্ত, সূর্যর অত বেশি তাপ নাই, পানির মধ্যেই তো আছে, পানির টেম্পারেচারটা ডিমের টেম্পারেচার। এবার ডিমটা তো নিষিক্ত, এটা তো গ্রো করবে, কিভাবে গ্রো করবে সেটাই আমি তোমাকে এখন পড়াবো, যে ডিমটা শুক্রাণু ডিম্বাণু মিলে এখন জাইগোট তৈরি করেছে, এই জাইগোটের পরবর্তী ভাগ্য কি সেটা পড়াবো। ওকে, বুঝতেছো? আচ্ছা গ্রেট। আমাদের ক্লাসে কয়েকজন মেহমান আসছিল, তাই না? ওই রুই মাছ একটু কাটাকুটি দেখে আবার চলে গেছে। আর যারা প্রথম থেকে করতেছো, আই বিলিভ যে এই ক্লাসটা এবার তুমি বইটা পড়ে দেখবা যে তোমার কি পরিমাণ কনফিডেন্স আসতেছে চ্যাপ্টারটার জন্য, ঠিক আছে? আচ্ছা দেখো, জাইগোট সৃষ্টি হওয়ার 30 থেকে 45 মিনিট পরেই কি শুরু হয়ে যায়? ক্লিভেজ। এখন তুমি বলবো ভাই এই ক্লিভেজ এই শব্দের মানে কি? ক্লিভেজ মানে হচ্ছে ভাগ। তাহলে ধরো এইটা তোমার জাইগোট, শুক্রাণু আর ডিম্বাণু মিলে এই নিউক্লিয়াসটা তৈরি করছে, শুক্রাণুর এক সেট ক্রোমোজোম, ডিম্বাণুর এক সেট ক্রোমোজোম 2n। এবার এইটার সেল ডিভিশন হইতে হবে না, এখানে মাইটোসিস হবে, বুঝছো? কিরকম হবে? এই যে এরকম করে ভাগ হওয়া শুরু করবে, বুঝছো? এবং এখান থেকে দুইটা কোষ হয়ে গেল, এটাকে আমি বলবো প্রথম ক্লিভেজ, প্রথম ভাগ। এরপর এটা থেকে ধরো দুইটা থেকে চারটা হয়ে গেল, ঠিক আছে? এদিক দিয়ে তো একটা ভাগ ছিলই, এটা আবার ভাগ হইলো, তাহলে ভাগ হয়ে এখন কয়টা কোষ হয়ে গেল? চারটা কোষ হয়ে গেল, এটাকে আমি বলবো সেকেন্ড ক্লিভেজ। এরকম বারবার ক্লিভেজ করতে থাকবে। প্রথম ক্লিভেজটা হইতে সময় লাগবে 30 থেকে 45 মিনিট। তারপর ক্লিভেজ হয়ে হয়ে সে কি করবে জানো? সে হচ্ছে একটা ডিবির মতো অংশ তৈরি করবে। আচ্ছা, তো একটা ডিবির মতো, একটা প্রান্তে একটা ডিবির মতো অংশ তৈরি করে। এই ধরনের ক্লিভেজ, যে ক্লিভেজটা হইতে হইতে ডিমের একটা প্রান্তে এরকম ছোট ডিবির মতো সৃষ্টি করে, মানে ধরো এরকম হইলো জিনিসটা, ক্লিভেজ হয়ে অনেকগুলো কোষ হইছে, তো এই প্রান্তটা একটা ডিবির মতো হয়েছে, মানে একটু উঁচু হয়ে আসছে, এরকম ক্লিভেজকে আমরা বলি মেরোব্লাস্টিক ক্লিভেজ। একটু জাস্ট পড়ে রাখতে পারো রুই মাছের ক্লিভেজ কি ধরনের, মেরোব্লাস্টিক ক্লিভেজ। তারপরে কিছু কথা আছে, এগুলো তুমি রিডিং পড়বা, আমি তোমাকে দেখাই দিচ্ছি। আচ্ছা এই ফ্লো চার্টটা একটু দেখো। পুরুষ রুই মাছের শুক্রাশয় থেকে শুক্রাণু আসলো, স্ত্রী রুই মাছের ডিম্বাশয় থেকে ডিম্বাণু আসলো, শুক্রাণু আর ডিম্বাণু বের হওয়ার প্রক্রিয়াকে বলি স্পনিং। আচ্ছা, স্পনিং করে বেরোয় আসলো, শুক্রাণু ডিম্বাণু মিলে বহিঃনিষেক করে জাইগোট তৈরি করলো। এরপর তার ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন হবে। এই পরিস্ফুটনের মধ্যে কি কি স্টেপ আছে আমি তোমাকে বলি। জাইগোট থেকে এটা কি করলো বলো? ক্লিভেজ, তাই না? ক্লিভেজ করে সে কি হবে জানো? মরুলা হবে। মরুলা, মরুলা কি জিনিস? জাইগোট ছিল এরকম একটা কোষ, মরুলা হচ্ছে একটা কোষ পিণ্ড যেখানে অনেকগুলো কোষ থাকবে, এগুলো প্রত্যেকটা কোষ বারবার বারবার ক্লিভেজ করে করে তারা এরকম মরুলা হবে, ঠিক আছে? আচ্ছা, মরুলার পর পরবর্তী দশাতে কি হবে? পরবর্তী দশার নাম হচ্ছে ব্লাস্টুলা। হাইড্রা ঘাসফড়িং এর ক্ষেত্রেও একই টাইপের ব্যাপার দেখা যায়, মানুষের ক্ষেত্রেও। এই দেখো কোষগুলো এখন সুন্দর করে এক সারিতে সেজে যাবে। আগে ছিল ফুটবলের মতো ছড়ানো ছিটানো, এখন তারা এক সারিতে গুছায় যাবে। এই গঠনটাকে আমরা বলবো ব্লাস্টুলা। ব্লাস্টুলা, ব্লাস্টুলার প্রত্যেকটা কোষকে আমরা বলবো ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার, কেমন? মিয়ার মানেই হচ্ছে ওই যে মানে একটা ক্ষুদ্র একক, যেমন ধরো ভাইরাসের বাইরের আবরণটাকে বলি ক্যাপসিড, আর এক একটা ক্ষুদ্র ইউনিটকে বলি ক্যাপসোমিয়ার। সো একটা বড় জিনিসের ক্ষুদ্র পার্টগুলোকে মিয়ার নামে ডাকে আর কি, বুঝছো? সো ব্লাস্টুলা পুরোটা, আর এক একটা কোষের নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা গহ্বর সৃষ্টি হয়, এই যে সেন্টার, এটা কি? এটা একটা গহ্বর। এই গহ্বরটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। সিল মানে গহ্বর, সিলম মানেও গহ্বর, সিল মানেও গহ্বর। ব্লাস্টো সিল, ঠিক আছে? ব্লাস্টোসিল তৈরি হলো। আচ্ছা, আর কি আছে? এই যে স্তরটা, এই যে কোষের স্তরটা, এই কোষের স্তরকে বলে হচ্ছে ট্রোফোপ্লাস্ট। কোষের স্তরকে বলে
ট্রফোব্লাস্ট, TRO, ট্রফোব্লাস্ট। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? পুরো জিনিসটার নাম ব্লাস্টুলা। এক একটা কোষকে বলবো ব্লাস্টোমিয়ার। সবগুলো কোষের যে একটা স্তর বা লেয়ার তৈরি করছে, লেয়ারটার নাম হচ্ছে ট্রফোব্লাস্ট, আর ব্লাস্টোসিল হচ্ছে সেন্টারের গহ্বরটা। এই একটা স্ট্রাকচার সে পাইলো, এটার নাম ব্লাস্টুলা। এর পরবর্তী দশার নাম কি? ব্লাস্টুলা পরবর্তী দশার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। হ্যাঁ, গ্যাস্ট্রুলা, এটা রাখলাম না। গ্যাস্ট্রুলাতে অর্গানোজেনেসিস হবে। গ্যাস্ট্রুলা, অর্গানোজেনেসিস মানে কি ভাই? অর্গান মানে তো বুঝো অঙ্গ, অর্গানোজেনেসিস। আর জেন মানে তৈরি হওয়া, আর সিস মানে প্রক্রিয়া। তাহলে অঙ্গ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলবো অর্গানোজেনেসিস। রুই মাছের অঙ্গ আছে না, লেজ আছে, মাথা আছে, পাখনা আছে, এগুলা সৃষ্টি হবে কোথায়? গ্যাস্ট্রুলাতে, বুঝছো? আর গ্যাস্ট্রুলার পরেই আসলে তোমার কি হবে? সদ্যজাত বাচ্চা বা রেণুপোনা হবে। তাহলে পরিস্ফুটনের পার্টগুলো বুঝছো? জাইগোটের পরে হবে ক্লিভেজ, ক্লিভেজ হয়ে হয়ে সে একটা মরুলা সৃষ্টি করবে, কোষপিণ্ড। মরুলার কোষগুলো সুন্দর করে সাজাই গেলে ব্লাস্টুলা। ব্লাস্টুলার পুরো কোষস্তরকে বলবো ট্রোফোব্লাস্ট, একটা কোষকে বলবো ব্লাস্টোমিয়ার, সেন্টারের গহ্বরকে বলবো ব্লাস্টোসিল। এর পরবর্তী দশা গ্যাস্ট্রুলা, এখানে অর্গানোজেনেসিস হবে, ব্যাস। ওকে, এবং গ্যাস্ট্রুলাটা কয় স্তরী? দ্বিস্তরী, একটু মনে রাখবা। ওকে, পড়াই ফেলছি। এবার আসো রুই মাছের মানে শেষ, কি বলে গ্যাস্ট্রুলা দশার পরে কি হবে? সে রেণুপোনা, যেটা ইংরেজি হচ্ছে হ্যাচলিং। কতদিন পর্যন্ত তুমি তাকে রেণুপোনা বলবা? 72 ঘন্টা পর্যন্ত। নিষিক্ত হওয়ার পরে মানে ডিম থেকে সে বেরোয় আসছে, ছোট্ট একটা লার্ভার মতো, ছোট্ট মাছের মতো, বুঝাই যাবে না। ডিম থেকে সে বেরোয় আসছে, তারপর 3 দিন পর্যন্ত তার নাম থাকবে রেণুপোনা, ঠিক আছে, বা হ্যাচলিং। ওকে, দৈর্ঘ্য থাকো 7 মিলিমিটার। এবার তুমি মানে 1 সেন্টিমিটারও না, তোমার স্কেলে দেখবা 7 মিলিমিটার কতটুকু, খুবই ছোট, তাই না? এটাকে তখন তুমি ধানিপোনাও বলতে পারো। রেণুপোনার আরেক নাম হচ্ছে ধানিপোনা, সরি রেণুপোনার পরবর্তী দশার নাম হচ্ছে ধানিপোনা বা ফ্রাই। মানে 72 ঘন্টার পর থেকে তুমি তাকে কি বলবা? ধানিপোনা বলবা। এটা বলবা হচ্ছে 72 ঘন্টা থেকে নিয়ে 8 দিন পর্যন্ত, হ্যাঁ, ধানিপোনা বলবো। তখন সে 12 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়, মানে 1 সেন্টিমিটারের চেয়ে একটু বেশি। 8 দিনের পরে 9 দিন থেকে নিয়ে 30 দিন পর্যন্ত তারা কতটুকু লম্বা হয়? আঙুলের মতো লম্বা হয়। এটাকে আমরা বলতেছি হচ্ছে আঙুলিপোনা বা ফিঙ্গারলিং। ওকে, আর ফাইনালি 30 দিন পরে যে মাছটা হবে সেটাকে তুমি ব্রুট ফিশ বা বড় মাছ বলবা। সেটা দেখতে একদম বড় মাছের মতোই হয়ে যায় 30 দিন পরে, মোটামুটি এতটুকু বড় হয়ে যায়, আঙুলের থেকে সাইজের থেকে বড় হয়ে যায়। এটা হচ্ছে ব্রুট ফিশ। সো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের পড়া। তোমরা অনেকেই ক্লাসটা করলা। এখন ভাই এই টপিক থেকে সিকিউ কেমনে আসতে পারে, সিকিউ এমসিকিউ সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, বলতেছি দাঁড়া। আগে এই যে এই অংশটুকু, এগুলো হচ্ছে কি করবা? রিডিং পড়বা। এগুলো হচ্ছে সব রিডিং, আর লিখে রাখো, পড়বা কিন্তু, ঠিক আছে? এগুলো সব সমাজ কথাবার্তা। আচ্ছা, এটা আমরা বলছি যে রুই মাছের ইয়েটি সবকিছু বলছি, এগুলো সব রিডিং পড়বা। এখানে একটা লাইন পড়বা যে হ্যাচারির মাছ কখনো প্রাকৃতিক মাছের প্রতিনিধিত্ব করে না, ঠিক আছে? প্রাকৃতিক মাছে জিনগুলো বিশুদ্ধ থাকে, হোমোজাইগাস থাকে। হ্যাচারি মাছে এটা ক্রস করে তৈরি করা হয়, তাই এটা হচ্ছে তোমার ক্রস করা থাকে বলে এখানে বিভিন্ন বৈশিষ্ট্য মিক্সড থাকে আর কি। হ্যাঁ, এগুলো সংকর হেটারোজাইগাস থাকে। শুরুর দিকে বলছি বাংলাদেশের হালদা নদীকে আমরা কি বলছি? মৎস্য খনি। হ্যাঁ, হালদা নদী সম্পর্কে তথ্য কিন্তু প্রথম ক্লাসে দিয়েছি যে হালদা নদীর দৈর্ঘ্য হচ্ছে মোটামুটি 95 কিলোমিটারের মতো, আমাদের দেশে তৈরি, দেশেই শেষ, তাই না? এবং এটাকে আমরা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করছি। আচ্ছা, এটাও কিন্তু একটা সিকিউতে আসে যে রুই মাছকে তুমি কিভাবে সংরক্ষণ করবা, এটাও কোনো বছর আসছে আর কি, একটু কম ইম্পর্টেন্ট, বাট যদি আসে এই সমাজ কথাবার্তা লিখতে হবে যে ভাই আমি অভয়ারণ্য ঘোষণা করব, প্রজনন মৌসুমে মাছ ধরতে দিব না, হ্যাঁ, জেলেদের ওই মাছ ধরার সময়টাকে নিয়ন্ত্রণ করব, তারপর কারেন্ট জাল ব্যবহার করতে দিব না, এবং প্রাকৃতিক মাছ সংরক্ষণ করব। তারপর হচ্ছে আমরা কৃষি মিউজিয়াম, মৎস্য মিউজিয়াম বানিয়ে ওই মাছের জিন সংরক্ষণ করব, এরকম হাবিজাবি জিন ব্যাংক বানাবো, এরকম হাবিজাবি অনেক কথা লেখা আছে। এই যে প্রজনন সংরক্ষণ করবো, মাছ আর ধরতে দিব না, ঠিক আছে? কলকারখানার বর্জ্য যেন পানিতে না পড়ে, সেচের বর্জ্য যেন না যায়, কীটনাশক যেন না যায়, এগুলা মেকশিওর করবো। এভাবে আমরা মাছের সংরক্ষণ করতে পারি। এগুলা সিকিউতে কোনো কোনো বছর আসছে, এটা 2 স্টার মনে করো, আসলে লিখে উড়াই ফেলবা এই পয়েন্টগুলো লিখে, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের কোথায় কোথায় রুই মাছ প্রজনন করে আমরা কিন্তু এগুলো জেনে গেছি, বুঝছো? দেখো এখানে, তাহলে হালদা নদীতে করে, এটা পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। দেখছো, এত বড় প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র আর নাই। ময়মনসিংহ শহরের আদি ব্রহ্মপুত্র নদ, তাহলে আমার ময়মনসিংহ শহরে কিন্তু এটা করে, তাই না? যার যার শহরেরটা পড়ে ফেলবে এবার। ওকে,
এই অধ্যায়ে কি কি শিখলাম এবার রিডিং দিয়ে দেখবা যে আমরা কি এগুলো বুঝছি কিনা, পারি কিনা। আশা করি সব পারবা, ঠিক আছে, কিছু না পারার নাই। আচ্ছা, এই প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলতে পারি, এগুলো অ্যান্সারও দেওয়া আছে, তো তোমরাই সলভ করতে পারবা, কিছু না বুঝার নাই আসলে, পড়ে ফেলবা। এবার বলছো যে এখান থেকে সিকিউ এমসিকিউ কিভাবে আসে, ভাই বলেন। তাহলে আমি ভাইয়া কি বললো, টপ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র। তাহলে এখানে বলবে তোমার হেডিংসে মনে করো রুই মাছের ছবি এঁকে দিতে পারে, অথবা দিতে পারে ধরো দুই চারটা কথা লেখা থাকলো রুই মাছের রক্ত সংবহন তন্ত্র নিয়ে। এবার বলবো উদ্দীপকে উল্লেখিত প্রাণীটির রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গটি অঙ্কন করো। তুমি বুঝে যাবা তোমাকে হার্ট আঁকতে বলছো, রুই মাছের হার্ট সম্পর্কে দুইটা কথা লিখে হার্ট এঁকে ফেলবা। সেকেন্ডলি আর কি আসতে পারে, মানুষের রক্ত সংবহন তন্ত্রের সাথে রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের তুলনা করো। তা মানুষের হার্ট রুই মাছের হার্ট ডিফারেন্ট না? মানুষের ধমনীতন্ত্র রুই মাছের শিরাতন্ত্র, রুই মাছের ধমনীতন্ত্র, এগুলোর মধ্যে কি পার্থক্য? মানুষের পালমোনারি ধমনী থাকে, রুই মাছের থাকে ব্রাঙ্কিয়াল ধমনী। রক্ত সংবহন তন্ত্রের যা যা মানে তুমি পাও, কি বলে এটাকে, পার্থক্য পাও, সব লিখবা। মানুষের অনুচক্রিকা থাকে, রুই মাছের থাকে না। মানুষের আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, রুই মাছের আরবিসিতে নিউক্লিয়াস থাকে। রক্ত সংবহন তন্ত্রের যাবতীয় ডিফারেন্সগুলো এখানে মেনশন করে দিবা। এই টাইপের একটা প্রশ্ন আসতে পারে। শ্বসন থেকে প্রশ্ন আসতে পারে। 3 নাম্বার প্রশ্ন বলবে ফুলকা আঁকো, একটা হলো ব্রাঙ্কের স্ট্রাকচার আঁকো, যে স্ট্রাকচারটা আমি তোমাকে আঁকতে বলছি। নিচের দিকে একটা ইউ সাজাবা, ইউ সাজায় ফুলকা আর্টস দিয়ে দিবা, 2টা ছিদ্র দিবা ধমনী যাওয়ার জন্য, উপরে 2টা শিং বানাই দিবা। আচ্ছা, তোমরা বলছো একটু ছবি টবি এঁকে দেখাইতে, ফুলকার ছবি কেমনে আঁকবা? পটকার ছবি তো আঁকা শিখাইতে হবে না, পটকার ছবি আঁকা তো মোস্ট ইজি। প্রথম প্রকোষ্ঠ, এই সেকেন্ড প্রকোষ্ঠ, এবার এটা 2টা লেয়ার থাকে, তো তুমি 2টা লেয়ার বানাই দিবা। এটা পটকা এঁকে ফেলতেছি প্রথমে। আচ্ছা, আর এখান থেকে কি নিয়ে আসবা বলো? নিউমেটিক নালি নিয়ে আসবা। এই বলো, এটা এটা কি শিখাইতে হবে যে কেমনে পটকার ছবি আঁকবা? এটা সাদাটা নিউমেটিক নালি, ঠিক আছে, এটা মনে করো অন্য নালী। এবার তুমি সুন্দর করে লেভেলিং করে দিবা। দেখো আমার আঁকতে কতক্ষণ সময় লাগলো। তো অন্য নালী, এটা নিউমেটিক নালী, এখানে কিছু রেটি মিরাবিলিয়া দিয়ে দিবা, এখানে কিছু ক্যাপিলারি, ঠিক আছে, এটা হচ্ছে রেটি মিরাবিলিয়া, এটা ওই নিউমেটিক নালীকে ঘিরে থাকে। এই তো পটকা শেষ। এরপর আসো ফুলকা কিভাবে আঁকবা। ফুলকা, ফুলকার যে ছবিটা আঁকবা, কোন ছবিটা আঁকবা বলো? হলো ব্রাঙ্কের ছবিটা আঁকবা, তাই না? তাহলে এরকম করে প্রথম একটা দিবা, এটার ভেতরে ফুলকা আর্টসটা মোটামুটি একটু লাভ শেপে দেখাবা, ঠিক আছে। দেখো ইউ আঁকলাম, এখানে একটা মোটামুটি ডাবল লেয়ারে একটা লাভ এঁকে দিলাম। এবার একটা ছিদ্র দিব, এটা হচ্ছে বহির্বাহী ধমনীর, উপরে একটা দিব, এটা হচ্ছে অন্তর্বাহী ধমনীর, ঠিক আছে। দিয়ে এটা তুমি মিলাই দিলা, এরকম করে মিলাই দিলা, সমস্যা নেই। এরপর তুমি উপরে 2টা ফিলামেন্ট দিয়ে দিবা। ওরে বাবা, ঠিক আছে। এরপর তুমি মার্ক করে দিবা, এটা কি, ও এটা হচ্ছে ফুলকা আর্চ। তারপর এটা এফারেন্ট আর রিফারেন্ট একটা একটা দেখাই দিবা, এগুলাকে বলবো হচ্ছে গিল ফিলামেন্ট। শেষ। আর মাঝখানে অবশ্যই একটা কি অন্তর্ফুলকা ব্যবধায়ক দিবা, এটাকে একটু কাছে দিবা কারণ এত দূরে দূরে থাকে না আসলে, ঠিক আছে, গেল। আর নিচে অবশ্যই কি দিবা, একটা ফুলকা রেকার দিবা, এটা হচ্ছে ফুলকা রেকার, ফুলকা রেকার। এটা একটা ছবি, ঠিক আছে, একটু দাগ দিয়ে দিবা। হাতে সময় কম থাকলে এঁকে ফেলবা, এঁকে খালি লেভেলিং করে দিবা, তাইলেই হবে। আর একটু সৌন্দর্য বর্ধন করবা বইয়ের ছবি দেখে। হ্যাচারির মাছ কি জিজ্ঞেস করছো? হ্যাচারির মাছ মানে হচ্ছে মৎস্য ব্যবসায়ী যারা আছে তারা মাছের পোনা উৎপাদন করে নিজেদের মতো ক্রস করে, 2 জাতের 2টা মাছ নিল, মনে করো একটা বার্মিস রুই একটা দেশি রুই, একটা কাছ থেকে শুক্রাণু একটা কাছ থেকে ডিম্বাণু নিয়ে নিজেরা ওই শুক্রাণু ডিম্বাণু মিলায়ে নিজেরাই বহিঃনিষেক ঘটাইলো। ঘটানোর পরে সেখান থেকে যে পোনাটা আসলো সেটা কি আসলে বিশুদ্ধ মানে বাংলাদেশি মাছের, নাকি এটার সাথে বার্মিস মাছও আছে, মায়ানমারের মাছও আছে, 2টা থেকে জিন আসছে। হ্যাচারির মাছগুলো এরকম ক্রস করা থাকে আর কি, এটা প্রাকৃতিক মাছের প্রতিনিধিত্ব করে না। হ্যাঁ, পয়েন্ট করে লিখবা, সবকিছু পয়েন্ট করে লেখার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে আজকে অনেক কষ্ট করে পড়াইলাম তোমাদের। তোমরা হচ্ছে ভাইয়া আমাদের কি মাছ কাটতে হবে প্র্যাকটিক্যালে? না, এটা দেয় না মোস্ট প্রবাবলি, বুঝছো, ঘাস ফড়িং বা তেলাপোকা এগুলো দেয়, কারণ রুই মাছ জোগাড় করা তো সো টাফ, সবার জন্য রুই মাছ। তাও কোনো কোনো সেন্টার যদি থাকে এগুলা কাটা থাকবে, হ্যাঁ, টিচার এসে তোমার জিজ্ঞেস করবে যে দেখে এটা বলো এটা কি ওইটা কি, এরকম টাইপের, বুঝছো। তো প্যারা হবে না, তোমরা যে দেখলা এটাই অনেক। নিজেরা একটু ট্রাই করবা, তাহলে আরো কনফিডেন্স পাবা, সমস্যা নেই।
ওকে, তাহলে আমরা শেষ করি এবং তোমরা সবাই হচ্ছে এটা রিভিউ জানাবা। ঠিক আছে, আমরা তাহলে পডকাস্ট ছবিটা রাখি। পডকাস্ট ছবিটাই প্রিয় আমাদের। কি হলো এটা? আমরা প্রিভিয়াস আচ্ছা, হ্যাঁ, এখানে একটা ছবি তুলে ফেলো এবং এটা তোমরা পোস্ট করে দিবা, গ্রুপে রিভিউ দিয়ে দিবা। ঠিক আছে, আশা করি তুলে ফেলতে পারছো। ওকে ওকে, তাহলে আমরা দেখো 3 ঘন্টায় লাগলো। আসলে 3 ঘন্টায় আমরা প্র্যাকটিক্যাল সহ পুরো রুই মাছ ভালো মতন পড়ে ফেললাম। সিকিও বলে দিলাম। তাহলে শ্বসনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র অনেক ইম্পর্টেন্ট। আর 3 নম্বর প্রশ্নে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা, পটকার ছবি আঁকতে দিবে। এই সবচেয়ে ইজি প্রশ্ন। পটকা এঁকে লিখে ফেলবা। পটকা সম্পর্কে লিখতে বললেও তো লিখতে পারবা, তাই না? ফাইসোস্টোমাস, ফাইসোক্লিস্টাস, 2টা টাইপের আছে, লিখবা। কি কি অংশ থাকে লিখবা, শেষ। আর নিউমেটিক নালী দিয়ে অন্ননালী, ওয়েভের এনোসিকাল দিয়ে অন্তকর্ণ, এই কয়েকটা কথা লিখলেই তো হচ্ছে। ওকে, আচ্ছা, অনেক ভালো লাগছে ক্লাসটা। ওকে, পড়াশোনা করো এবং এখান থেকে যেন সিকিউ অ্যান্সার করতে পারো পরীক্ষায় আসলে, যেন তোমার শক্তিশালী একটা পয়েন্ট হয়। ঠিক আছে, তাহলে আমরা বিদায় নিই আজকের মতো। সবাই ভালো থাকো, অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে। আর তোমরা যারা আমাদের কোর্সে নাই তারা কোর্সে জয়েন হয়ে যেতে পারো। মাস্টার বায়োলজি 2.0 25-এর জন্য আর 26-এর জন্য মাস্টার বায়োলজি 3.0। বিস্তারিত জানতে আমাদের রোটোডিএমসি 2.0 পেজে মেসেজ দিবা, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সাইকেল 2 শেষ, মোস্ট ইম্পর্টেন্টলি। এটা কিন্তু সাইকেল 2 ক্লাস ছিল, তো আমাদের সাইকেল 2 এর কিন্তু শেষ ক্লাসটাও আমরা করে ফেললাম। এখন সাইকেল 3 শুরু হবে। ওকে। আর যারা ফুল কোর্সে আছে তাদের তো আর সাইকেল আলাদা করে এভাবে বারবার কিনতে হয় না, বা টাকাও একটু কম খরচ হয়। সাইকেলগুলোর প্রাইস কিন্তু খুবই অল্প, তোমরা জানো কিনা আমাদের 850 টাকা মোস্ট প্রবাবলি। এবং একটা সাইকেলে 5টার মতো চ্যাপ্টার থাকে। 5টা সাইকেলে টোটাল বায়োলজি আর কি। আর যদি ফুল কোর্স কিনো তাহলে এটা পেমেন্টটা অনেক কম, 3350 টাকা। ওকে, সাইকেল 3 চলে আসবে, একটু কয়েকদিন রেস্ট নিয়ে, অল্প কিছুদিন রেস্ট নিয়ে চলে আসবে, সমস্যা নেই। এটার উপর একটা পরীক্ষা হবে তো টোটাল সাইকেলের উপর, তোমরা পড়তে থাকো। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকো। আর গ্রুপে অবশ্যই রিভিউ দিও। ঠিক আছে।